আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোশাররফ রহমান পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে এবং আজকে আমি তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের আমাদের জিরো টু ডিএমসিএন কোর্সের বোটানির থার্ড চ্যাপ্টারে, যেটা হচ্ছে কোষ রসায়ন। এই চ্যাপ্টার এমন একটা চ্যাপ্টার যেটা অ্যাকচুয়ালি বোটানির বলা যায় মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার দু একটার মধ্যে একটা। এবং এই চ্যাপ্টার থেকে কিন্তু কোনো বছরই আমরা প্রশ্ন মিস যেতে দেখি না। অর্থাৎ এই চ্যাপ্টারের দেখা যাচ্ছে যে আমরা যদি ভালোভাবে একটা আমাদের এক্সেলেন্স রাখি, সেক্ষেত্রে আমরা ডেফিনেটলি মেডিকেল অ্যাডমিশন টেস্টে গিয়ে কিন্তু কিছু মার্কস কমন ডেফিনেটলি পাবো। এটা হতে পারে 1 থেকে মিনিমাম 3 মার্কস পর্যন্ত। তাহলে ডেফিনেটলি আমরা এই চ্যাপ্টারটার ইম্পর্টেন্স বুঝতেই পারতেছি, কেননা এই চ্যাপ্টার থেকে ধরা আমরা এমসিইউ পাবোই, সেক্ষেত্রে ইম্পর্টেন্সটাও অনেক বেশি। এবং এই চ্যাপ্টারে যদি আমি বলি যে অ্যাকচুয়ালি টপিকের সংখ্যা অ্যাকচুয়ালি একটু বেশি অন্যান্য চ্যাপ্টারের চাইতে। অর্থাৎ এই চ্যাপ্টারে যেমন কোয়েশ্চেন বেশি হয়, তেমন কোয়েশ্চেন বেশি হওয়ার জন্য অ্যাকচুয়ালি টপিকও কিন্তু বেশিই আছে। তাই এই চ্যাপ্টারটা যখন আমরা আজকে পড়বো, খুব ভালোভাবে আমরা মনোযোগ দিব কয়েকটা বিষয়ে। প্রথমত আমরা অ্যানালিসিস করব যে ঠিক কোন কোন টপিকগুলো, হয়তো শুনলাম যে ভাইয়া অনেকগুলো টপিকই আছে, বাট এই টপিকগুলো কী কী আগে জেনে নেব। তারপরে ওই টপিকগুলোর মধ্যে কোনগুলো থেকে সবথেকে বেশি প্রশ্ন হয়, বা কোনগুলো থেকে আমাকে দেখা যাচ্ছে যে প্রত্যেক বছরই অলমোস্ট টপিক আমরা পাই, যেই টপিক থেকে প্রশ্ন পাই এটা। আর তার পরবর্তীতে একটু গোছায় পড়াশোনা করার চেষ্টা করব, কেননা বইয়ে অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা কিন্তু অনেক বড়। এই চ্যাপ্টারটা অনেকটা ফার্স্ট 9th চ্যাপ্টার আর 4th চ্যাপ্টারের পরে কিন্তু এই চ্যাপ্টারটাই সবথেকে বড় চ্যাপ্টারের তালিকায় আছে আমাদের বইয়ের। সেক্ষেত্রে এই চ্যাপ্টারে অনেকগুলো টপিক, কীভাবে একটু গোছায় পড়াশোনা করা যায়, কীভাবে অ্যাডমিশনের আগেই এইচএসসি লাইফে তোমরা যারা এইচএসসি 25 এবং 26 ব্যাচের স্টুডেন্ট আছো, কীভাবে এই চ্যাপ্টারটা গোছায় নেব। স্পেশালি অনেকেই ফিল করো এইচএসসি 25 যারা আছো তোমরা, যে ভাইয়া এটা তো আমার শর্ট সিলেবাসে ছিল না, সেক্ষেত্রে আমি কী করব। সেক্ষেত্রে আজকের এই ক্লাসটা করার মধ্য দিয়ে তোমরা যারা এইচএসসি 25 আছো ধারণা নিয়ে ফেলতে পারবা যে হয়তো প্রথমবারের জন্য যদি পড়তে যাও, তোমাকে অ্যাকচুয়ালি কোন কোন টপিক মিস কখনোই করা যাবে না, কোন কোন টপিক থেকে পড়তেই হবে, এবং কোন কোন টপিক দেখা যাচ্ছে যে একটু কম গুরুত্ব চাইলেও দিতে পারো। সেক্ষেত্রে তোমার কাছে একটা ধারণা চলে আসবে যে এই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি আমাকে পড়তে হবেটা কি, কেননা বইয়ে তো এটা অনেক বড়। আজকে ওই বইয়ের অত বড় এবং অতগুলো টপিককে একসাথে গোছায় ফেলার কাজটাই হবে আমার, এবং তোমার কাজ হবে আজকের এই ক্লাসটা শেষে আমাদের দাগানো বইয়ের পিডিএফ থেকে দাগানো অংশগুলো ভালো করে মেমোরাইজ করে তারপরেই কোয়েশ্চেন সলভিংয়ে চলে যাওয়া। তাহলে চলো আমরা চ্যাপ্টারের শুরুতে আগে অ্যানালিসিস করে নিই যে কোন টপিকগুলো আমরা সব থেকে বেশি পাচ্ছি। আমরা এই চ্যাপ্টারে অনেকগুলো টপিক পাই, অ্যাকচুয়ালি অনেকগুলো। তার মধ্যে আমরা ইম্পর্টেন্স অনুযায়ী সাজাইছি। ইম্পর্টেন্স অনুযায়ী সবথেকে উপরের দিকে সিরিয়ালি যদি সাজাই, সেটা হবে শর্করার প্রকারভেদ ও উদাহরণ। খুবই 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 গুরুত্বপূর্ণ একটা টপিক, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমাদের শর্করার প্রকার ও উদাহরণ এই দুইটা অংশ থেকেই অ্যাকচুয়ালি কোয়েশ্চেন হয়। ওরা কোয়েশ্চেনটা এভাবে করতে পারে যে নিচের কোনটি অলিওস্যাকারাইডের উদাহরণ, অথবা নিচের কোনটি রিডিউসিং সুগার নয়, অথবা নিচের কোনটি অলিগোস কোনটি ধরো যে কোনটি সুগার নয় বা নন সুগার কোনটি, এইভাবে। অর্থাৎ তোমার এই যে প্রকারভেদটা আছে, প্রত্যেকটা প্রকারভেদের এক্সাম্পলগুলো ওটার সাথে সাথে আমাদের পড়ে নিতে হবে এই টাইপের যে প্রশ্নটা সেটা আনসার করার জন্য। এবং এটা থেকে মাল্টিপল টাইমস আমরা প্রিভিয়াস সালে কোয়েশ্চেন এসতে দেখেছি। আচ্ছা, নেক্সট টপিকটাই হচ্ছে সুক্রোজ, স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেনের ধর্ম। অ্যাকচুয়ালি এটাকে আমরা এর মধ্যেই মোটা দাগে লিখতে পারতাম চাইলে। এগুলোর ধর্ম, যে কোনো কার্বোহাইড্রেটের এই যে প্রকারভেদটা আমরা দেখছি, এই যে সুক্রোজ, এই যে স্টার্চ, এই যে সেলুলোজ, এগুলো সব কি? এগুলো সব হচ্ছে শর্করার উদাহরণ। তো শর্করার এই উদাহরণগুলোর ধর্ম অর্থাৎ বৈশিষ্ট্য পড়তে হবে। নেক্সট এই দুইটাই কি ছিল ভাই? কার্বোহাইড্রেট টপিকের মধ্যে ছিল। আর এরপরে যে টপিকটা, এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড টপিকের। অ্যামিনো অ্যাসিড টপিকের মধ্যে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। আচ্ছা, অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ, বৈশিষ্ট্যগুলো এক নজর দেখে নিতে হবে। প্রশ্ন করবে এভাবে যে নিচের কোনটি অ্যামিনো অ্যাসিডের জন্য সত্য, বা নিচের কোনটি অ্যামিনো অ্যাসিডের জন্য সত্য নয়। এবং এই বৈশিষ্ট্য থেকে তিনটা অপশন দেখা যাচ্ছে, যদি সত্য নয় বলে তিনটা অপশন সত্য আর একটা অপশন সত্য নয়, এভাবে করে রেখে দেবে। অর্থাৎ ওই অপশনগুলোই ওরা, ওই বৈশিষ্ট্যগুলোই ওরা অপশনে দিয়ে দিবে, বাট একটু এডিট করে। তাহলে ওই বৈশিষ্ট্যগুলো যদি আমরা ভালোভাবে পড়ি, এই রিলেটেড যে কোনো প্রশ্ন আমরা আনসার করতে পারবো। বৈশিষ্ট্যগুলো খুব সুন্দরভাবে আমরা পড়ে নেব। আমাদের দাগানো বইয়ের পিডিএফে তো সেটা আছেই, বাট আজকে থ্রু আউট দ্য ক্লাস তো কিন্তু আমরা এই সব টপিক আবার আলোচনা করবোই। ইনফ্যাক্ট আমরা প্রশ্ন ধরে ধরে কোয়েশ্চেন ব্যাংক সলভ করার মধ্য দিয়ে সেটা সলভ করবো। অর্থাৎ কোয়েশ্চেন ব্যাংকে ঠিক কীভাবে কোয়েশ্চেনটা আছে এবং সেটা থেকে অপশনগুলো দেখে কীভাবে আমরা আনসার করবো, সেটা আমরা আজকের ক্লাসে কিন্তু শিখে ফেলবো। আচ্ছা, তো এটা হচ্ছে তারপর এই হচ্ছে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড কোনগুলো। আচ্ছা, তারপরেই প্রোটিনের বৈশিষ্ট্য। যে কোনো বৈশিষ্ট্য কিন্তু এই চ্যাপ্টারে আমরা গুরুত্ব দিয়ে দেখছি। আমরা কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য কয়েকটা জিনিস থেকে প্রশ্ন হয়ই, সেটা আমরা জানি। কী কী বলতো? বৈশিষ্ট্য, উদাহরণ, বক্স,
অনুশীলনের প্রশ্ন। এবং এই চ্যাপ্টার কিন্তু মোটেও ব্যতিক্রম নয়। এই চ্যাপ্টারেও আমরা বৈশিষ্ট্য, উদাহরণ, বক্স এবং অনুশীলনের প্রশ্ন কিন্তু সলভ করবই। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতেছি যে বৈশিষ্ট্যগুলো কিন্তু ভাইয়া আসলে আমাদের প্রশ্ন হচ্ছে এখান থেকে, এবং এখান থেকে আমাদেরকে কিন্তু মানে পরবর্তীতে যদি কমন পেতে চাই আমাদেরকে কিন্তু এই টপিকগুলো পড়ে যেতেই হবে, এগুলো মোটেও মিস দেওয়া যাবে না। আচ্ছা, তারপরে এনজাইমের বৈশিষ্ট্য থেকে আমরা প্রশ্ন পাই। এনজাইমের ক্ষেত্রে অপটিমাম পিএইচ আছে, প্রশ্ন করে বসতে পারে যে পেপসিনের জন্য অপটিমাম পিএইচ কোনটা, অর্থাৎ কোন পিএইচে পেপসিন সব থেকে ভালো কাজ করে, এই ধরনের প্রশ্ন, অথবা কোন তাপমাত্রায় এনজাইম সব থেকে ভালো কাজ করে। এগুলো আমরা এক্সাম্পল দেখব, ঠিক কীভাবে প্রশ্নটা আসতেছে, প্রশ্নগুলোর অপশন কীভাবে করতেছে, সব আমরা এক্সাম্পল দেখব। আগে আমরা টপিকগুলো একটু দেখে নিই, তারপরে আমরা লিপিডের বৈশিষ্ট্য দেখা যাচ্ছে যে দেখো বৈশিষ্ট্যগুলো কিন্তু প্রশ্ন হতেই আছে। তারপরে এনজাইমের প্রভাব, আচ্ছা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এবং এই টপিকটার প্রশ্ন হয় ভাবে যে নিচের কোনটি এনজাইমের কাজ, বা বলতে পারে যে হচ্ছে কোন একটা কাজ দিয়ে যে এটি কোন এনজাইমের কাজ, ধরো জমাট রক্ত গলানো কোন এনজাইমের কাজ, এই ধরনের প্রশ্ন কিন্তু করতেই পারে। সেক্ষেত্রে আমরা কাজগুলো পড়ে নেব, এনজাইম যে প্রভাবক এটার কাজগুলো আমরা দেখে নেব। তারপরে কি কি টপিক আসতে পারে ভাই? প্রোটিনের প্রকারভেদ, প্রকারভেদ থেকে অ্যাকচুয়ালি জাস্ট এক্সাম্পল অর্থাৎ উদাহরণগুলো কিন্তু পড়তে হয়। অর্থাৎ কোন টাইপের প্রোটিনের উদাহরণ কোনটা, যেমন ধরো এরকম প্রশ্ন এসেছে যে নিচের কোনটি গ্লোবিউলার প্রোটিন, বা নিচের কোনটি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, এই ধরনের কিন্তু প্রোটিন এবং অ্যামিনো অ্যাসিড থেকে প্রশ্ন হয় উদাহরণগুলো থেকে। তাহলে সব শর্করার কাজ, যে কোনো শর্করার কাজ, অ্যাকচুয়ালি এইটাই কিন্তু এটা, এই যে আমরা ধর্মগুলো যেখানে পড়ছি সেখানে আমরা কাজগুলো একসাথে পড়ে নিব। সুক্রোজের কাজ আছে নির্দিষ্ট, স্টার্চের কিছু নির্দিষ্ট কাজ আছে, সেলুলোজের কিছু নির্দিষ্ট কাজ আছে, গ্লাইকোজেনের কিছু, সবগুলো আমরা একসাথে কিন্তু পড়ে ফেলবো। তারপরে আসে অ্যামিনো অ্যাসিডের ব্যবহার। অ্যামিনো অ্যাসিডের ব্যবহার তুলনামূলক কম গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে পড়ে, বাট তবুও এটা আমরা দেখে নেব, কেননা যে কোনো এই অধ্যায়ের যে কোনো আমরা যে কোনো একটা টপিকে যাই না কেন আমরা কয়েকটা জিনিস পড়তেছি, তাদের বৈশিষ্ট্য অর্থাৎ ধর্ম, এবং তাদের হচ্ছে কাজ, আর হচ্ছে যদি বলতে পারি সেটা হচ্ছে যে প্রকারভেদ, মানে কোন প্রকারভেদের আন্ডারে আমি সেটাকে পড়তেছি, সেটার বৈশিষ্ট্য কী কী, সেটার কাজ কী কী। মোটা দাগে এই কয়েকটা জিনিস পড়লেই অ্যাকচুয়ালি সব হয়ে যাচ্ছে, বাট এটা কিন্তু মোটেও কম না, অনেক কিছুই আছে। তাহলে আমরা থ্রু আউট দ্য ক্লাস কিন্তু এগুলোই পড়তে যাবো। আচ্ছা, পার্থক্যগুলো কি? তুমি যদি বৈশিষ্ট্যগুলো খুব ভালোভাবে পড়ে রাখো, ধরো তুমি যদি স্টার্চের বৈশিষ্ট্যগুলো পড়ে রাখো, সেলুলোজের বৈশিষ্ট্য পড়ে রাখো, তাহলে অ্যাকচুয়ালি ওই দুটোর মধ্যে পার্থক্য কিন্তু তুমি নিজে থেকে বের করে ফেলতে পারবা। তবুও কিন্তু আমাদের বইয়ে কিছু বক্স দেওয়া আছে, কিছু সকল পার্থক্যের কিছু বক্স দেওয়া আছে, ওই বক্সগুলো এক নজর দেখতে হবে, কেননা আমি তো বললামই যে বক্সগুলো থেকে আমরা প্রশ্ন কমন পাই, উদাহরণ থেকে কমন পাই, প্রকারভেদ থেকে কমন পাই, লিপিডের প্রকারভেদ। এই প্রকারভেদটা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ, কেননা এখান থেকে আমরা প্রশ্ন এসতে কম দেখেছি, বাট এমন না যে কখনো দেখিনি, প্রশ্ন এসছে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আমি যতগুলো টপিককেই মেনশন করলাম না কেন, সবগুলো থেকে কিন্তু আমরা প্রশ্ন এসতে দেখেছি। তাহলে আমরা যদি বুঝে যাই যে ভাই এই টপিকগুলো পড়তে হবে, তাহলে ভাই একটা সামারি দিয়ে দিলে কেমন হয়? সামারিটা যদি আমি দিতে চাই, কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য, কার্বোহাইড্রেটের প্রকারভেদ, কার্বোহাইড্রেটের উদাহরণ, কার্বোহাইড্রেট এর কাজ, অর্থাৎ কার্বোহাইড্রেটের যে আমরা এক্সাম্পলগুলো পড়ছি তাদের কাজ। প্রোটিনের ক্ষেত্রে সেম, লিপিডের ক্ষেত্রে সেম, এবং লাস্টে গিয়ে এনজাইমের ক্ষেত্রেও সেম। এই চ্যাপ্টারটা আমি যদি চ্যাপ্টারটার একটা ধারণা দিয়ে দিতে চাই, এই চ্যাপ্টার এখানে এখানে তাহলে আমরা এই চ্যাপ্টারটাতে আমরা যে কোর্স রসায়ন চ্যাপ্টারটা পড়ি, আমরা যে কোর্স রসায়ন সুন্দর একটা চ্যাপ্টার পড়তেছি, এই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি আমাদের পড়তে হচ্ছে এটা কি কি ভাইয়া? এই চ্যাপ্টারে আমাদেরকে কোর্স রসায়নে মোটা দাগে আমাদেরকে বলতে পারি যে 4টা টপিকে ভাগ করতে পারি। কি কি সেই 4টা টপিক ভাইয়া? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড এবং এনজাইম। তো ভাইয়া এইগুলো থেকে আমাকে কি কি পড়তে হচ্ছে একবার যদি সামারিটা দিয়ে দিতেন। কার্বোহাইড্রেট থেকে আমাকে পড়তে হবে বৈশিষ্ট্য, প্রকারভেদ, উদাহরণ, কাজ। এবং এই সেম জিনিসটা আমরা পড়বো প্রোটিনের ক্ষেত্রে, বৈশিষ্ট্য, প্রকারভেদ, উদাহরণ, কাজ। লিপিডের ক্ষেত্রে
লিপিডের ক্ষেত্রে কি করবো ভাইয়া? লিপিডের ক্ষেত্রে আমরা সেমটাই পড়বো। আর এনজাইমের ক্ষেত্রে অ্যাকচুয়ালি বৈশিষ্ট্য বা প্রকারভেদ আমরা দেখি না, উদাহরণও তেমন একটা দেখি না, আমরা এখান থেকে শুধুমাত্র কাজগুলো দেখে নেব। ওকে, তাহলে এই ছিল আমাদের এই অধ্যায়ের মেইন পয়েন্ট, অর্থাৎ এই 4 4 4 3 4 12 1 13 এই 13টা টপিক থেকে সকল ধরনের প্রশ্ন হয়। তাহলে আমরা বইটা খুলবো এখন হাসান স্যারের। আমাদের এই ক্লাসটা শেষ করে আমরা কি করব, আমরা হয়তো স্লাইডটা এক নজর দেখে নিতে পারি, অথবা তারপরে আমরা বই খুলবো। বই খুলেই একদম শুরুতেই আমরা পাবো হচ্ছে কিছু বন্ধন। আমরা বইটা খুলবো, তোমাদের হাতে যারা এখন তোমরা যারা বই নিয়ে বসেছো ক্লাসটা করতে, দেখবা যে শুরুতে কিছু বন্ধন এর প্রকারভেদ আছে। নর্মালি ওখান থেকে আমরা কখনোই প্রশ্ন আসতে দেখি না। অ্যাকচুয়ালি ওখান থেকে যদি প্রশ্ন হয় সেটা হচ্ছে কেমিস্ট্রি টপিক। বন্ধন রিলেটেড যে কোনো কোয়েশ্চেন কেমিস্ট্রি থেকে হবে, বায়োলজি থেকে আসার কথা না। আচ্ছা, বন্ধনের পরে তুমি দেখবা যে কার্বোহাইড্রেট পোর্শনটা শুরু হয়েছে। কার্বোহাইড্রেটের শুরুতে কার্বোহাইড্রেটের কিছু বৈশিষ্ট্য আছে, আমরা এক নজর পড়ে নেব। ওখান থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কার্বোহাইড্রেট প্রকারভেদ, যেখান থেকে শুরু। তারপরে তোমরা দেখবা যে প্রকারভেদের প্রত্যেকটা প্রকারভেদের যে আমরা এক্সাম্পলগুলো পড়ছি, প্রকারভেদের যে এক্সাম্পল, ধরো যে কার্বোহাইড্রেটকে আমরা 4 ভাগে ভাগ করছি, কার্বোহাইড্রেটকে বিভিন্ন ভাগে ভাগ করছি। এর মধ্যে আমি যদি এখন আরেকটা স্লাইড নিয়ে কার্বোহাইড্রেটের বিষয়টা বলে দিতে চাই, আমি একটি অধ্যায়টার একটা সামারি দিয়ে দিতে চাচ্ছি। কার্বোহাইড্রেট, এই কার্বোহাইড্রেট নিয়ে কি পড়তে হবে ভাইয়া? কার্বোহাইড্রেটকে আমরা বিভিন্ন ভাবে ভাগ করছি। আমি যদি স্বাদের ভিত্তিতে ভাগ করি, স্বাদের ভিত্তিতে ভাগ করলে সুগার এবং নন সুগার এই দুই ভাগে ভাগ করছি। আমি যদি কার্বন চেইনের ভিত্তিতে ভাগ করি, কার্বন সংখ্যার ভিত্তিতে, সেক্ষেত্রে আমি ভাগ করছি 4 ভাগে। মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং সবশেষে পলিস্যাকারাইড। এই ছিল হচ্ছে কার্বন সংখ্যার ভিত্তিতে আমাদের ভাগ করা। এবং আরো একভাবে ভাগ করতে পারি আমি বিজারণ ক্ষমতার ভিত্তিতে। দুই ভাগে ভাগ করছি এটাকেও। একটা হচ্ছে রিডিউসিং সুগার, আর একটা হচ্ছে নন রিডিউসিং সুগার। তাহলে এই যে এতগুলো আমরা ভাগে ভাগ করছি, স্বাদের ভিত্তিতে ভাগ করছি, কার্বন সংখ্যার ভিত্তিতে ভাগ করছি, বিজারণ ক্ষমতার ভিত্তিতে ভাগ করছি। এদের মধ্যে স্বাদের ভিত্তিতে দুই প্রকার, সুগার এবং নন সুগার। কার্বন সংখ্যার ভিত্তিতে 4 প্রকার, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। বিজারণ ক্ষমতার ভিত্তিতে 2 প্রকার, রিডিউসিং সুগার এবং নন রিডিউসিং সুগার। তাহলে এই যে এইভাবে আমরা কার্বোহাইড্রেটকে ভাগ করছি। এই ভাগগুলোর প্রত্যেকটার আবার এক্সাম্পল আছে। মনোস্যাকারাইডের এক্সাম্পল যদি আমি বলতে চাই গ্লুকোজ, ফ্রুক্টোজ। ডাইস্যাকারাইডের এক্সাম্পল বলতে চাই সুক্রোজ। অলিগোস্যাকারাইডের এক্সাম্পল বলতে চাই, এভাবে প্রত্যেকটার অ্যাকচুয়ালি এক্সাম্পল আছে। তাহলে ওই এক্সাম্পলগুলো পড়তে হচ্ছে। এবং ওই যে এক্সাম্পলগুলো, ধরো যে গ্লুকোজ যদি আমি বলি মনোস্যাকারাইডের এক্সাম্পল, সে কিন্তু নিজস্ব কিছু বৈশিষ্ট্য মণ্ডলিত, অর্থাৎ তার নিজের কিছু বৈশিষ্ট্য আছে, ওই বৈশিষ্ট্যগুলো থেকেও প্রশ্ন হয়। এবং
এবং কি হচ্ছে কি তোমার হচ্ছে তাহলে কি কি পড়লাম আমরা? কার্বোহাইড্রেটের প্রকারভেদ পড়ে ফেললাম। এই যে প্রকারভেদের প্রত্যেকটা আলাদা আলাদা যে এক্সাম্পল, প্রকারভেদ পড়ার পরে এক্সাম্পল পড়ে ফেলবো, এবং তারপরে কি ভাইয়া এক্সাম্পল প্রকারভেদ এক্সাম্পল, আর এক্সাম্পলের সাথে ওটার যখন ডিটেলস পড়তে যাবো তাদের কাজ নিয়ে পড়বো, এবং সবশেষে হচ্ছে কি এইসব কিছু পড়ার মধ্য দিয়ে তাদের বৈশিষ্ট্যটাও হয়ে যাবে। তাহলে এভাবেই আমরা কন্টিনিউ করবো এই চ্যাপ্টারটা পড়া। আমি কার্বোহাইড্রেটটা পড়ানোর মধ্য দিয়ে হচ্ছে শুরু করলাম, বাট থ্রু আউট দ্য ক্লাস আমরা বাকি সব কিছুই আলোচনা করে ফেলবো। তো কার্বোহাইড্রেট এই যে এই কয়েকভাবে ভাগ করি, সমস্যা নেই। অ্যাকচুয়ালি প্রোটিন আর লিপিড অ্যাকচুয়ালি তুলনামূলক একটু ইজিয়ারভাবে আমরা ভাগ করতে পারি। ঠিক আছে, তাহলে নেক্সটটাতে আগে চলে যাই। নেক্সট, আচ্ছা হ্যাঁ, তাহলে আমরা প্রশ্ন সলভ করাই চলো শুরু করে দিই। প্রথম প্রশ্নটাই হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে এনজাইম নিয়ে। দেখো প্রশ্নের মধ্যে আমাদের এনজাইম শব্দের কথা উল্লেখ আছে, যে কোন এনজাইমটি রক্ত জমাট গলাতে ব্যবহৃত হয়। তো আমরা পড়লাম না যে এনজাইম থেকে কিন্তু খুব একটা প্রশ্ন হয় না, এনজাইম থেকে শুধু একটাই প্রশ্ন হয়, একটা টাইপেরই প্রশ্ন হয়, কি এনজাইমের কাজ। এখানে কিন্তু কোন একটা এনজাইমের কাজ দিয়ে রাখছে যে জমাট রক্ত গলাতে সাহায্য করবে। তাহলে আমার ওই এনজাইমটাকে জানতে হবে যার কাজ এটা। তাহলে কি আমি কোন একটা এনজাইম আর ওর সাথে ওর কাজ যদি একসাথে পড়ে ফেলি, তাহলে আমি এই টাইপের যে কোনো প্রশ্ন আনসার করতে পারবো না? ডেফিনেটলি পারবো। এবং এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই যে এটা ম্যাট 24 পড়ছে, অর্থাৎ ঠিক গত বছরের প্রশ্ন বিধায় হয়তো একবারই আসছে না ভাইয়া। এটা কিন্তু রিপিটেড প্রশ্ন, মানে এই হুবহু প্রশ্ন রিপিট হয়নি, বাট এই টাইপটা থেকে রিপিটেড প্রশ্ন। অর্থাৎ এই টাইপের আমরা এর আগেও কিন্তু বেশ কিছু টাইপের হচ্ছে এই টাইপের আমরা এর আগেও কিন্তু প্রশ্ন দেখেছি মেডিকেল অ্যাডমিশন টেস্টে। তাই আমরা এই টাইপটা পড়ে ফেলবো, যেন এখান থেকে আমাদের বারে যদি মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই টাইপ থেকে প্রশ্ন দিয়ে দেয়, তাহলে যেন আনসার করতে পারি। তাহলে চলো আমরা তাহলে কাজগুলো একবার দেখে নিই, তার আগে এটার আনসারটা জেনে নিই। যে এই প্রশ্নটার আনসার হচ্ছে রক্ত জমাট গলাতে যে সাহায্য করে সে হচ্ছে ইউরোবাইলেস। আচ্ছা, ইউরোবাইলেস কি করে ভাইয়া? ও জমাট রক্ত আর কি গলাতে সাহায্য করে। এজন্য কিন্তু অস্ত্রোপচারের ক্ষেত্রে আমরা কিন্তু এটা ইউজ করি, যে ঠিক আছে, অস্ত্রোপচারের ক্ষেত্রে কিন্তু এটা ইউজ করি। আচ্ছা, তাহলে এনজাইমের ব্যবহার এবং এনজাইমের নামগুলো একসাথে চলো পড়ে নিই, যেন আমরা পরবর্তীতে এই টাইপের যে কোনো প্রশ্ন সলভ করতে পারি। তাহলে এই টাইপটা থেকে আমরা চলো একটু ডিটেলস পড়া শুরু করি। সেটা হচ্ছে যে এনজাইমের ব্যবহার থেকে আমরা কি পড়বো ভাইয়া? আমরা এনজাইমের নামগুলো এখানে লিখেছি এবং এখানে রেখেছি কাজগুলো। এখানে নাম, এখানে কাজ। তাহলে চলো দেখে নিই। সেলুলেজ, এই এনজাইমের কাজ কি ভাইয়া? সেলুলেজ নামটার মধ্যেই বোঝা যাচ্ছে যে সে সেলুলোজকে হাইড্রোলাইসিস করে সেলুবায়োস উৎপন্ন করে, অর্থাৎ সে সেলুলোজ হজমে সাহায্য করে। কে? সেলুলেজ এনজাইমটা। আর এই এনজাইম কিন্তু মানব দেহে থাকে না। এটা সম্পর্কে একটা এক্সট্রা তথ্য কি জানবো, যে মানব দেহে অনুপস্থিত। আর এটাই কিন্তু কারণ যে মানবদেহ এই সেলুলোজ খেলে সেটাকে আর হজম করতে পারে না, অর্থাৎ পরিপাক সম্পন্ন হয় না সেলুলোজের আমাদের বডিতে সেলুলোজের পরিপাক সম্পন্ন হয় না। তাহলে কার বডিতে হতে পারে ভাইয়া? গবাদি পশুদের, গরু, ছাগল, মহিষ, এদের বডিতে কিন্তু সেলুলোজ এনজাইমটা থাকে, তাই তারা সেলুলোজ কিন্তু হজম করতে পারে, যেটা মানুষ পারে না। আচ্ছা, নেক্সট হচ্ছে জাইমেজ এনজাইমটা। জাইমেজ এনজাইমের কাজ কি? জাইমেজ এনজাইমের কাজ হচ্ছে ভাইয়া ইস্ট জাতীয় ছত্রাকে বিদ্যমান যে এনজাইম শর্করাকে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় ইথাইল অ্যালকোহল ও কার্বন ডাইঅক্সাইড পরিণত করতে সাহায্য করে। তাহলে ফার্মেন্টেশন, একটা ওয়ার্ড কি মনে রাখবো আমরা? ফার্মেন্টেশনে সাহায্য করে। ও কি সাহায্য করছিল? হাইড্রোলাইসিস, অর্থাৎ হজমে সাহায্য করতেছিল সেলুলোজকে। আচ্ছা, নেক্সট ক্যাটালিস কি করে? হাইড্রোজেন পারক্সাইডকে ভেঙে পানি ও অক্সিজেন উৎপন্ন করে। তাহলে হাইড্রোজেন পারক্সাইডকে ভাঙার জন্য দায়ী এনজাইমকে ক্যাটালিস। তারপরে ইউরিয়েস এবং ইউরিকেজ, এই দুটো এনজাইম কি করে? ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড শনাক্তকরণে সাহায্য করে। কি করে ভাইয়া? নামটা শুনেই বোঝা যাচ্ছে যে ইউরিয়া আর ইউরিক অ্যাসিড রিলেটেড কিছু। ইউরিয়েস, ইউরিকেজ, এরা হচ্ছে ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড শনাক্তকরণে কাজ করবে। তারপরে আমাদের এই যে ইউরোবাইলেস, সে কি মস্তিষ্ক ও ধমনীর জমাট রক্তটাকে গলাতে সাহায্য করে। এটা আমরা এবারে আসতে দেখেছি। নেক্সট হচ্ছে রেনিনের কাজ কি? দুধের প্রোটিন কেসিনকে প্যারাকেসিনে পরিণত করে। প্রত্যেকের কাজ কিন্তু আলাদা আলাদা, এবং এটার আরও একটা কাজ আছে যে পনির তৈরিতে ব্যবহৃত হয়। নেক্সট হচ্ছে ট্রিপসিনের কাজ কি? যে চক্ষু চিকিৎসক জোসেফ স্পিনার ট্রিপসিন প্রয়োগ করে চোখের ছানির অস্ত্রোপচার করেন। তাহলে চোখের ছানির অপারেশনে সাহায্য করে কোন এনজাইম? ট্রিপসিন। আচ্ছা, তারপরে লাইপেজ এনজাইম কি করে? লাইপেজ কি কাজ করে? নামটা শুনে বোঝা যাচ্ছে যে লিপিড সম্পর্কিত কিছু। হ্যাঁ, লিপিডকে ডাইজেস্ট করতে সাহায্য করে লাইপেজ। এটা আমরা কিন্তু আমাদের বায়োলজির সেকেন্ড পেপারের 3rd চ্যাপ্টার অর্থাৎ পরিপাকের চ্যাপ্টারে কিন্তু লাইপেজ এনজাইমটার সাথে অলরেডি পরিচিত আছি। আচ্ছা, ও কি করছিল ওখানে? চর্বিকে অর্থাৎ ফ্যাটি অ্যাসিডকে ভেঙে
সরি চর্বিকে অর্থাৎ বড় যে চর্বির দানাগুলো আছে সেগুলোকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে রূপান্তর করতে সাহায্য করেছিল। আচ্ছা, এরপরে পেকটিন কি করবে? ফলের রসের ঘোলাটে অবস্থা দূর করবে। ফলের রসে ব্যবহার হয় কে? পেকটিন। এরপরে প্রোটিওলাইটিক এনজাইম, নামটা শুনে বোঝা যাচ্ছে যে প্রোটিন রিলেটেড কিছু, প্রোটিনের লাইসিস করবে অর্থাৎ প্রোটিন ভেঙে ফেলবে। কার কাজ? প্রোটিওলাইটিকের কাজ। এবং এর আরেকটা কাজ জেনে নেই, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কে কাজ করবে? প্রোটিওলাইটিক এনজাইম কাজ করবে। এবং এরপরের প্রশ্নটি হচ্ছে গ্লুকোজ অক্সিডেজ অথবা পার অক্সিডেজ এই এনজাইমের কাজ কি ভাইয়া? গ্লুকোজ অক্সিডেজ বা পার অক্সিডেজ কাজ হচ্ছে ডায়াবেটিস রোগীর রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করবে। তাহলে এখানে কিন্তু আমরা অনেক কয়েকটা টাইপের এনজাইম নিয়ে জানলাম, তাদের কাজগুলো জেনে নিলাম। আশা করি এইগুলো থেকে আমরা পরবর্তীতে কমন পাবো, অর্থাৎ এই সবগুলো এনজাইম যখন আমরা নাম সহ কাজ পড়ে ফেললাম তাহলে কিন্তু আমাদেরকে আর এখান থেকে অথবা এই টপিক থেকে প্রশ্ন করে আটকাতে পারবে না। শুধু আমাদের কাজ হচ্ছে মনে রাখা এবং একটু বেশি বেশি করে প্র্যাকটিস করা। তাহলে নেক্সট প্রশ্নে চলে যাই, চলো ভাইয়া। নেক্সট প্রশ্নে বলতেছে কোন ভিটামিন কোলেস্টেরল থেকে উৎপন্ন হয়? এটা হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি এর কাজ হচ্ছে আচ্ছা, এখানে কোলেস্টেরলের এখন ব্যাপার আছে কিছু, আমরা চলো কোলেস্টেরল নিয়ে একটু ডিটেলস পড়ি, কেননা এখানেই আসলে জাস্ট উত্তরটা জেনে নিলেই হয় না। কেননা আমরা কিন্তু জানি যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে কখনোই প্রশ্ন হুবহু রিপিট হয় না, বরং টাইপ রিপিট হয়। অর্থাৎ ওই সেম টাইপ থেকে আমরা প্রশ্ন কমন পাবো, কিন্তু কখনোই ওই সেম প্রশ্ন ইচ্ছে করে তারা আবার হুবহু তুলে দেবে না। আচ্ছা, তাহলে চলো এখন আমরা কোলেস্টেরল নিয়ে কিছু পড়াশোনা করি। এখানে আমরা প্রশ্নটার উত্তর তো পেয়ে গেছি। প্রশ্নের উত্তর কি ছিল? প্রশ্নের উত্তর ছিল যে কোন ভিটামিনটা কোলেস্টেরল থেকে উৎপন্ন হয়? ভিটামিন ডি। এটা কিন্তু কোলেস্টেরলের কাজের মধ্যে আমরা পড়ছিলাম, ঠিক আছে? আমাদের বইয়ে কোলেস্টেরলের কাজ পড়ছি না, সেখানে আমরা পাইছি। তাহলে আমরা যেমনটা বললাম যে কাজ, ধর্ম, বৈশিষ্ট্য এগুলো থেকে আসতেছে, আমরা কিন্তু দেখতেছি যে ঘুরে ফিরে আমাদেরকে ওই কয়েকটা টপিকে পড়তে হচ্ছে বই থেকে। তাহলে চলো আমরা কোয়েশ্চেন সলভ করার মধ্য দিয়ে সেটা করে ফেলি। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমাদের যে ডিটেলসটা জানতে হচ্ছে কোলেস্টেরল নিয়ে, সেটা হচ্ছে যে কোলেস্টেরল কোথায় তৈরি হয়? প্রথম হচ্ছে যে লিভার অথবা যকৃতে তৈরি হয়, যা পিত্তের প্রধান উপাদান। আচ্ছা, কোথায় তৈরি হয়? প্রশ্নের উত্তর হচ্ছে লিভার বা যকৃত। লিভারকে আমরা ইংলিশে ইউজ করি আর বাংলায় বলি যকৃত, যেটাই থাক না অপশানে। লিভার বা যকৃতে তৈরি হয়, যা পিত্তের প্রধান উপাদান, ঠিক আছে? তো আমাদের পিত্ত রস, যেটা আমরা অ্যাকচুয়ালি এটাও কিন্তু আমাদের হচ্ছে বায়োলজির সেকেন্ড পেপারের থার্ড চ্যাপ্টারে পড়া একটা ওয়ার্ড। পিত্ত রস নিয়ে আমরা পড়ছি, পিত্ত রসে পানির পরিমাণ কত পড়ছি, কোথায় তৈরি হয়, কোন হচ্ছে বাহিকা দিয়ে যায়, কোথায় গিয়ে এটা শেষ হয়, সবই পড়ছি। ওখানে কোন কোন লবণ থাকে সবই পড়ছি, তাই না? তো ওটার প্রধান উপাদানটাই হচ্ছে আমাদের কোলেস্টেরল। এখানে এটা জেনে নিলাম। আচ্ছা, তো এর স্বাভাবিক মাত্রাটা জেনে নিই, 0.15 থেকে 1.20%। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মাত্রা, খুব কমই মাত্রা আমাদেরকে মনে রাখতে হয়, তার মধ্যে এটা একটা। আচ্ছা, ভিটামিন ডি এর পূর্বসূচক মানে কি ভাইয়া? ভিটামিন ডি তৈরি করতে এই কোলেস্টেরল লাগে, অর্থাৎ ভিটামিন ডি তৈরি হবে না, অর্থাৎ এর পূর্বসূরি হচ্ছে কোলেস্টেরল। তাহলে কোলেস্টেরল না থাকলে ভিটামিন ডি আসবে না, ব্যাপারটা এরকমই। আচ্ছা, তারপর হচ্ছে লো ডেনসিটি লিপোপ্রোটিন বা এলডিএল, সেটার মাত্রা কত থাকবে ভাইয়া? 100-র নিচে। খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। লো ডেনসিটি লিপোপ্রোটিন বা এলডিএল এর স্বাভাবিক মাত্রা হচ্ছে 100 মিলিগ্রাম পার ডেসিলিটার এর কম। আর হাই ডেনসিটি লিপোপ্রোটিন এর স্বাভাবিক মাত্রা 40 মিলিগ্রাম পার ডেসিলিটারের বেশি। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন এটা। নেক্সট প্রশ্ন হচ্ছে রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি হলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়, ঠিক আছে? তো এখানে আমরা যে বিষয়গুলো খেয়াল করতেছি যে অ্যাকচুয়ালি কোলেস্টেরল নিয়ে আমরা ডিটেলস পড়তেছি, ওকে? তো এখানে আমরা সম্ভাবনা বেড়ে যাবে হৃদরোগের জন্য কখন ভাইয়া? যখন রক্তে কোলেস্টেরলের মাত্রাটা বেশি বেড়ে যাবে। এর মধ্যে যদি লো ডেনসিটি লিপোপ্রোটিন ওটা যদি আরও বেশি বেড়ে যায় তাহলে এটা আরও বেশি ক্ষতিকর হবে, কেননা লো ডেনসিটি লিপোপ্রোটিনকে আমরা ক্ষতিকর লিপোপ্রোটিন বা ক্ষতিকর কোলেস্টেরল বলে থাকি, ঠিক আছে? আচ্ছা, এরপরে চলো দেখি যে রক্তে অতিমাত্রায় কোলেস্টেরল ধমনীর লুমেন বন্ধ করে দিতে পারে। ধমনীর লুমেন বন্ধ করে দিতে পারে। আমাদের এই যে ভেইনগুলো যে লুমেন অর্থাৎ ফাঁকা জায়গাটা যেটা দিয়ে রক্ত বাহিত হয়, সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হয়? একটা ব্লকেজ তৈরি হয়ে গেলে ওদিক থেকে তো আর রক্ত যাতায়াত করতে পারবে না। সেক্ষেত্রে পরবর্তী অংশে কিন্তু ব্লাড সাপ্লাইটা হ্রাস পেয়ে যাবে। তাই এটা আমাদের জন্য ক্ষতিকর। আর তাই কোলেস্টেরলের মাত্রা বডিতে কখনো বাড়তে দেওয়া উচিত না। সেক্ষেত্রে আরও বেশি সেন্সিটিভ থাকা উচিত লো ডেনসিটি লিপোপ্রোটিনের ক্ষেত্রে, কেননা এই টাইপের কোলেস্টেরলগুলো বেশি ক্ষতিকর আমাদের বডির জন্য। আচ্ছা, পুরুষ অপেক্ষা স্ত্রীলোকের এইচডিএল বেশি থাকে। পুরুষ অপেক্ষা স্ত্রীলোকদের এইচডিএল বেশি থাকে, তাই স্ত্রীদের অর্থাৎ ফিমেলদের অ্যাকচুয়ালি হৃদরোগ হওয়ার চান্সটা তুলনামূলক পুরুষদের চাইতে কম হয়। কেন হয় ভাইয়া? কেননা ওদের এইচডিএলকে আবার আমরা কিন্তু উল্টাটা বলি, অর্থাৎ এইচডিএলকে আমরা বলি গুড কোলেস্টেরল। গুড কোলেস্টেরল কেন বলি ভাইয়া? কেননা এটা উপকারী আমাদের বডির জন্য, এটা বেশি থাকলে ভালো। এজন্যই আমরা
সীমা বলে দিছে যে 40 মিলিগ্রাম পার ডেসিলিটার, এটা যত বেশি হবে ততই ভালো, বাট মিনিমাম যেন 40 মিলিগ্রাম পার ডেসিলিটার থাকে। আর আমরা আবার এটা সীমা দিয়ে দিছি লেসার, অর্থাৎ 100 মিলিগ্রাম পার ডেসিলিটার হয়ে গেলে সেটা আমাদের জন্য ক্ষতিকর, ওর যত কম থাকবে তত ভালো। আচ্ছা, আর মেয়েদের যেহেতু এইচডিএল বেশি থাকে তাই তাদের হৃদরোগের ঝুঁকিটা কমে যায়। আচ্ছা, এরপরের লাইনটা পড়ে চলো, রক্তে এইচডিএল বেশি থাকা মন্দ নয়, তবে এলডিএল থাকা খুবই ক্ষতিকর। এই কথাটাই আমি বললাম এতক্ষণ ধরে। তাহলে এই কয়েকটা তথ্য আমাদেরকে মনে রাখতে হলো কোলেস্টেরল সম্পর্কে জানতে। আরেকটা কি জানলাম যে কোলেস্টেরল কাজ কি ভাইয়া, ভিটামিন ডি কে তৈরি করা। আচ্ছা, কোলেস্টেরল সম্পর্কে যদি আমরা ডিটেলস জেনে নিই, কোলেস্টেরল সম্পর্কে আরেকটা তথ্য জেনে নিই যে আমরা লিপিড আইটেমের মধ্যে কোলেস্টেরল পড়বো। ঠিক আছে, তোমরা যারা হয়তো এই চ্যাপ্টারটা প্রথমবারের মতো পড়তেছো, তোমাদের কাছে হয়তো একটু মনে হতে পারে যে ভাইয়া এতগুলো তথ্য পড়তেছি। অ্যাকচুয়ালি তোমরা যখন হচ্ছে বইটার সাথে তোমাদের সম্পর্ক হবে এই চ্যাপ্টারের সাথে, তখন বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি খুব সুন্দরভাবে সাজানো। এবং আমি যেমনটা শুরুতেই বলে ফেললাম যে আমরা প্রত্যেকটার জাস্ট ওই কয়েকটা জিনিসই পড়তেছি, বৈশিষ্ট্য, উদাহরণ, কাজ এবং হচ্ছে কি তোমার শুরুতে যে কয়েকটা বিষয় বলে ফেলছি, এটার বাইরে কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে না। আর এনজাইম থেকে জাস্ট কাজ, এই তো। হ্যাঁ, তো তার মধ্যে এই যে আমরা এই প্রশ্নটা পড়লাম কোলেস্টেরলের, সেটা কিন্তু তোমার হচ্ছে লিপিড এর উদাহরণের মধ্যে পড়ে। কোলেস্টেরল হচ্ছে ডেরাইভ লিপিড এর এক্সাম্পল। লিপিড 3 প্রকারের, সিম্পল, কম্পাউন্ড এবং ডেরাইভড। এর মধ্যে ডেরাইভ লিপিড এর এক্সাম্পল, আচ্ছা আমি যদি একটু লিখে লিখে দিতে চাই, আমাদের লিপিড হচ্ছে 3 প্রকারের, সিম্পল, কম্পাউন্ড এবং ডেরাইভড। এই ডেরাইভড এর এক্সাম্পল হচ্ছে কোলেস্টেরল। আর ওই এলডিএল, এইচডিএল এসব কি ছিল ভাই, এটা 4টা টাইপের আমরা দেখি, এলডিএল, এইচডিএল, ট্রাইএসাইলগ্লিসারাইড এবং ভিএলডিএল, অর্থাৎ ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিন। এর মধ্যে এই দুইটাই বেশি গুরুত্বপূর্ণ, কেননা আমরা নর্মালি এই দুইটাই পরিমাপ করি, যখন আমরা ডাক্তারের কাছে যাই এই দুইটাই নর্মালি পরিমাপ করি এবং দেখি যেন এটা কম থাকে আর এটা যেন বেশি থাকে। বরং এটার উল্টাটা হয়ে গেলে আমরা বলি যে হৃদরোগের ঝুঁকি আপনার আছে। এইভাবে আমরা লিপিড টপিকটা এই বইয়ের মধ্যে পড়ছি, প্রত্যেকটারই আমরা এক্সাম্পল পড়ছি, এক্সাম্পলগুলোর কাজ পড়ছি। এই ছিল আমাদের এই লিপিডের মধ্যে পড়া। তাহলে আমরা লিপিড নিয়ে একটা আইডিয়া পেয়ে গেলাম, আর ওই কোলেস্টেরল টপিকটা থেকেও একটু আইডিয়া পেয়ে গেলাম। নেক্সট টপিকে চলো মুভ অন করি, নেক্সট প্রশ্নে চলো মুভ অন করি। সেটা হচ্ছে যে প্রাণীর নখে কোন ধরনের প্রোটিন থাকে। আচ্ছা, এটা খুবই ভালো একটা, খুবই উৎকৃষ্ট একটা এক্সাম্পল উদাহরণের। ওরা অ্যাকচুয়ালি উদাহরণটাই জানতে চাইছে, ওরা কিন্তু অলরেডি কোথায় উপস্থিত থাকে যে প্রাণীর নখে, এটা বলে ফেলছে। এখন বলছে যে প্রাণীর নখে যে থাকবে এই তোমার হচ্ছে তোমার এই প্রোটিনটা, এখানে যে প্রোটিনটা আছে ওই প্রোটিনটার নাম কি। তো এই প্রোটিনটার নাম হচ্ছে ভাইয়া ক্যারাটিন। ক্যারাটিন প্রোটিন উপস্থিত থাকে প্রাণীর নখে। তাহলে ভাইয়া এটা পড়লে কি হয়ে যাবে? মোটেও না, এটা তো আমরা কমন নাও পেতে পারি। তাই আমরা প্রোটিন এখন কোথায় কোথায় থাকে চলো সব ডিটেলস পড়ে নেই। কোন প্রোটিন কোথায় থাকে যদি আমরা জেনে নেই, তাহলে আমরা স্পেশালি গাঠনিক প্রোটিন, যেহেতু এখান থেকে প্রশ্ন হয়েছে, গাঠনিক প্রোটিনে আর কোথায় কী থাকে যদি একটা নজর পড়ে নেই, তাহলে আমরা পরবর্তীতে এই টপিক থেকে যেই প্রশ্নই করুক না কেন আমরা আনসার করতে পারবো। তাহলে গাঠনিক প্রোটিন, এখানে আমরা প্রোটিনের নাম লিখেছি, এ পাশে হচ্ছে কাজ। তো গাঠনিক প্রোটিন জীবদেহের বিভিন্ন অংশে থাকে, বিভিন্ন অংশে থাকে। এর মধ্যে ক্যারাটিন যে প্রোটিনটা, ও থাকে ত্বকে, শিঙে, নখে, খুরে, পালকে। এবং এই নখটাই কিন্তু প্রশ্ন ছিল, প্রাণীর নখে ক্যারাটিন থাকে। আচ্ছা, অন্যান্যগুলো পরে নিয়ে চলো। কলাজেন কই থাকে? কলাজেন থাকে ভাই অস্থিতে, টেন্ডনে, যোজক টিস্যুতে। ফাইব্রিন হবে এটা অ্যাকচুয়ালি, কোথায় থাকে ভাই? এটা থেকে সিল্ক এবং মাকড়সার জালে। আচ্ছা, স্ক্লেরোপ্রোটিন এটা কই থাকে ভাই? স্ক্লেরোটিন থাকে পতঙ্গের বহিঃকঙ্কালে, অর্থাৎ আমরা যে ঘাসফড়িং পড়ছি তার বহিঃকঙ্কালে কি থাকবে ভাই? স্ক্লেরোপ্রোটিন। আচ্ছা, কন্ড্রিন এটা থাকে তরুণাস্থিতে, আর অস্থিতে ছিল কোলাজেন। এটা কিন্তু যেন ভুল না হয়, তরুণাস্থিতে কন্ড্রিন, কেননা ওটাকে আমরা কার্টিলেজ বলি, ওটার সেলগুলোকে আমরা কন্ড্রিওসাইট বলি, তাই না? আর কোলাজেন কই থাকবে ভাইয়া? অস্থিতে থাকবে। আচ্ছা, এরপরে কি আছে? সেইন কই থাকে ভাইয়া? অস্থিতে। এখন কার্যকরী প্রোটিনগুলো এক নজর দেখে নিই। এগুলো কিসের এক্সাম্পল ছিল ভাই? গাঠনিক প্রোটিনের এক্সাম্পল ছিল। গাঠনিক প্রোটিন কয় প্রকার? এই যে ক্যারাটিন, ফাইব্রাইন, স্ক্লেরোপ্রোটিন, হ্যাঁ, কোলাজেন, এগুলো সব গাঠনিক প্রোটিনের এক্সাম্পল। আর ওই প্রোটিনগুলো কোথায় কোথায় উপস্থিত থাকে? ত্বকে, শিঙে, নখে, খুরে কে থাকে? ক্যারাটিন। কোলাজেন কই থাকে? অস্থি, তরুণাস্থি। এইভাবে আমরা পড়বো, ঠিক আছে? কার্যকরী প্রোটিন কি কি? এদের হচ্ছে নির্দিষ্ট কিছু কাজ আছে, নিয়ন্ত্রক বা রেগুলেটরি প্রোটিন বলি আমরা এদেরকে। এবং এদের এক্সাম্পল হচ্ছে ভাইয়া এনজাইম, হরমোন,
ভিটামিনস অ্যান্ড সারসংযোগ। এই চারটা কিসের এক্সাম্পল? কার্যকরী প্রোটিনের, যাদের সার্টেন কিছু কাজ থাকে, এরা শুধুমাত্র গঠন করে না। যেমন ধরো যে নোক, এটা আমাদের বডির গাঠনিক একটা অংশ, কিন্তু গাঠনিক কাজ কিন্তু এই কার্যকরী প্রোটিন করে না। তাদের কাজ হচ্ছে বিপাকীয়, ওরা বিপাকীয় কাজ করে। বিপাক মানে ওরা কোনো একটা রিয়াকশনে সাহায্য করবে, এবং এনজাইম, হরমোন, ভাইটামিন এরা কিন্তু সেই কাজটাই করে। আচ্ছা, তাহলে আমরা এই বিষয়গুলো জেনে ফেললাম। এখন নেক্সট টপিকে চলে যায়। এটা আবার কোলেস্টেরল থেকে কিন্তু এটা জাস্ট এই গত 2 বছরের প্রশ্ন সলভ করে। অ্যাকচুয়ালি মেডিকেল 24-25-এর প্রশ্ন সলভ করার মধ্যে আমরা কোলেস্টেরলের 2টা প্রশ্ন পাইছি, ডেন্টাল একবার, মেডিকেল একবার। তো হলে প্রশ্নটা একটু ভালো করে দেখি। দেহের জন্য ভালো কোলেস্টেরল কোনটি, এটা আমি বলেই ফেললাম। ভালো কোলেস্টেরল ছিল এইচডিএল, আর এলডিএল কোনটা ছিল? ব্যাড কোলেস্টেরল ছিল। আর কোলেস্টেরল, এই চারটা কিসের এক্সাম্পল হয়? কোলেস্টেরলের এক্সাম্পল, যেমনটা আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখালাম। এই চারটা এক্সাম্পল ছিল। এর মধ্যে হচ্ছে তোমার গুড বলতেছি আমি এইচডিএল কে, আর ব্যাড বলতেছি এলডিএল কে। আচ্ছা, কোলেস্টেরল সম্পর্কে এই বিষয়গুলো আমরা অলরেডি জেনে ফেলেছি। তো নেক্সট প্রশ্নে চলে যাই। এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড নিয়ে। কোনটি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য? আচ্ছা, অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কোনগুলো ভাইয়া? দেখো, অ্যামিনো অ্যাসিডগুলোকে যদি আমি ভাগ করতে চাই, এটা আচ্ছা, এখানে নতুন একটা স্লাইড নিয়ে চলো দেখা যাক। অ্যামিনো অ্যাসিড, এখানে আমি একার লিখছি, এটা আমরা সরেয়া দিয়ে জফলা দিতে পারি। তো অ্যামিনো অ্যাসিডকে আমি কয় ভাগে ভাগ করছি ভাইয়া? আমি প্রয়োজনের ভিত্তিতে 2 ভাগে ভাগ করছি। প্রয়োজনের ভিত্তিতে 2 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে একটা কি ভাইয়া? একটা হচ্ছে এসেনশিয়াল, আর একটা হচ্ছে নন এসেনশিয়াল। আচ্ছা, এখানে এসেনশিয়াল কারা আর নন এসেনশিয়ালই বা কারা? দেখো, আমাদের বডি কিছু কিছু ক্ষেত্রে অ্যামিনো অ্যাসিড নিজেই প্রডিউস করতে পারে ক্রিয়া বিক্রিয়ার মধ্য দিয়ে। আমাদের বডি যেই অ্যামিনো অ্যাসিডগুলো নিজেই প্রডিউস করতে পারে, সেগুলোকে আমরা বলি নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। নন এসেনশিয়ালের বাংলা করলে দাঁড়ায় অপ্রয়োজনীয়। অপ্রয়োজনীয় কেন বলতেছি ভাইয়া? কেননা এটাকে আমার বাহিরে থেকে নেয়ার বা খাওয়ার প্রয়োজন নেই। কারণ ও তো ওই অ্যামিনো অ্যাসিডটাকে তো আমার বডি নিজেই তৈরি করতেছে, তাহলে বাহিরে থেকে ওটাকে নেয়ার তো আর প্রয়োজন নেই, তাই সেটাকে নন এসেনশিয়াল বলতেছি। তাহলে ভাইয়া, আমার বডি যেই অ্যামিনো অ্যাসিডগুলোকে তৈরি করতে পারে না, সেগুলোকে আমি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড বলবো। কেননা সেগুলো ভক্ষণ করা বা সেগুলো আমার বডিতে ইনটেক দেওয়াটা আমার জরুরি। কেননা এসেনশিয়াল না হলে তো সেটা আমার বডি নিজেই তৈরি করতে পারতো। আর এটাই কারণ যে আমরা প্রয়োজনের ভিত্তিতে অ্যামিনো অ্যাসিডকে 2 ভাগে ভাগ করছি, এসেনশিয়াল এবং নন এসেনশিয়াল। তো এই এসেনশিয়ালের সংখ্যা আছে নির্দিষ্ট। এসেনশিয়ালের সংখ্যা প্রাপ্তবয়স্কদের জন্য 8টা, এবং শিশুদের জন্য 10টা অ্যামিনো অ্যাসিড আছে যেগুলো এসেনশিয়াল, অর্থাৎ এগুলো শিশুরা তৈরি করতে পারে না। বয়স্কদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওরা আরও 2টা তৈরি করতে পারে, কিন্তু বাকি 8টা পারে না, তাই এগুলো হচ্ছে এদের জন্য এসেনশিয়াল। তাহলে নন এসেনশিয়াল কয়টা ভাইয়া? এটা হচ্ছে ঠিক উল্টাটা। টোটাল, আচ্ছা এক্ষেত্রে আমাকে আলাদা করে আর দেখানোর দরকার নেই, টোটাল অ্যামিনো অ্যাসিডের সংখ্যা হচ্ছে 20টি। তাহলে এখন হয়তো তুমি বাকিটা মাইনাস করেই বুঝতে পারবে যে প্রাপ্তবয়স্কদের জন্য যদি এসেনশিয়াল 8টা হয়, নন এসেনশিয়াল 12টা, শিশুদের জন্য এসেনশিয়াল 10টা হলে নন এসেনশিয়াল 10টা, অর্থাৎ এই দুইটা যোগ করে যেন আমার 20 মিলে। তাহলে এখন আমরা আইডিয়া পেয়ে গেছি যে এসেনশিয়ালগুলো হচ্ছে কোনগুলো। এখন আমার এসেনশিয়ালের অ্যাকচুয়ালি এক্সাম্পলগুলো এক নজর মনে রাখতে হবে যে ভাইয়া, এই যে 10টা আপনি বললেন বা এই যে 8টা বললেন, এরা কারা? এদেরকে আমরা একটা নিউমনিক দিয়ে মনে রাখি, পিভিটি, টিম, হ। এটা মানে কি ভাইয়া? এটাকে এখন আমি একটু আলাদা করে বড় করে দেখাই, না হলে দেখা যাচ্ছে যে ফোকাস করা যাবে না। আচ্ছা, বাকি পার্টটাকে ছোট করে নেওয়া যাক।
এই পিভিটি টিম হল কারা ভাই? এরা হচ্ছে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড শিশুদের জন্য। আর এরা কারা? পথে এটা একটু ফ আমরা লিখবো, ইংলিশে লিখলে পি দিয়েই আসে, ফিনাইল অ্যালানিন। ভ্যালিন। ট্রিপ্টোফ্যান। থ্রিওনিন। আইসোলিউসিন। মেথিওনিন। হিস্টিডিন। আর্জিনিন। লিউসিন। লাইসিন। এই হচ্ছে আমার অ্যামিনো অ্যাসিডগুলো। এই অ্যামিনো অ্যাসিডগুলোই আমাদেরকে জেনে রাখতে হবে, যারা এসেনশিয়াল: ফিনাইল অ্যালানিন, ভ্যালিন, ট্রিপ্টোফ্যান, থ্রিওনিন, আইসোলিউসিন, মেথিওনিন, হিস্টিডিন, আর্জিনিন, লিউসিন, লাইসিন। শেষ, এই কয়েকটাই। এর মধ্যে খেয়াল রাখতে হবে, এই আমার আর্জিনিন এবং এই আমার হিস্টিডিন, এরা দুইজন প্রাপ্তবয়স্কদের জন্য এসেনশিয়াল না, ওরা দুইজন শুধুমাত্র শিশুদের জন্যই এসেনশিয়াল। তাহলে এই ছিল আমার এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড নিয়ে আদ্যপান্ত। আমাদের প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল অ্যাকচুয়ালি এর বৈশিষ্ট্য নিয়ে। তো তো অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের আমরা এক্সাম্পল পড়লাম, কাকে বলে, কয়টা আছে, কেন দরকার, এসবই পড়লাম। এখন বৈশিষ্ট্য জেনে নিই। বৈশিষ্ট্য হচ্ছে এরা এদের গলনাঙ্ক উচ্চ, কিন্তু এরা বর্ণহীন এবং স্ফটিকাকার। এটা তাহলে চলো আমরা পড়ে নেই বৈশিষ্ট্যগুলো। বৈশিষ্ট্যগুলো কী কী আছে? অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য হচ্ছে ভাই উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট, যেটা অ্যাকচুয়ালি ওই প্রশ্নের প্রথম অপশনটা ভুল ছিল। কেননা ওখানে বলছিল নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট। তো এদের গলনাঙ্ক হচ্ছে উচ্চ। এদের বৈশিষ্ট্য হচ্ছে বর্ণহীন এবং স্ফটিক আকার, যেটা আমরা উত্তর হিসেবেই পেলাম। এরা হচ্ছে অ্যালকোহলে অদ্রবণীয়, দেহাভ্যন্তরে তৈরি হয় না, যেটা এটার সংজ্ঞার মধ্যে আছে। আর অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কারা? এরা দেহাভ্যন্তরে সংশ্লেষিত হয় না, বোর্ডেই এরা অত্যাবশ্যকীয় বা প্রয়োজনীয় বা এসেনশিয়াল। এদের সংখ্যা হচ্ছে 10টা। এদের সংখ্যা 10টা কাদের জন্য? শিশুদের জন্য এদের সংখ্যা 10টা, আর প্রাপ্তবয়স্কদের জন্য 8টা, যেমনটা আমরা পড়লাম। এবং শিশুদের জন্য হিস্টিডিন আর আর্জিনিন এই দুইটাও অত্যাবশ্যকীয়, যেটা প্রাপ্তবয়স্কদের জন্য না। তাহলে এই ছিল আমার অত্যাবশ্যকীয় এবং অনত্যাবশ্যকীয় বৈশিষ্ট্য এবং এক্সাম্পল। তাহলে এটা যদি জেনে নিই, পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে বলতেছে গ্লাইকোজেন বিষয়ে নিচের কোনটি সঠিক? আচ্ছা, গ্লাইকোজেন বিষয়ে নিচের কোনটি সঠিক, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা কই থেকে আসছে ভাইয়া? এটা অ্যাকচুয়ালি আসছে আমাদের যেই কার্বোহাইড্রেটের এক্সাম্পলগুলো পড়ছি আমরা। গ্লাইকোজেন কিন্তু আমরা একদম শুরুতে পড়লাম না? আমি একদম শুরুতে বলে ফেললাম না যে অ্যাকচুয়ালি কার্বোহাইড্রেটকে আমি অনেকভাবে ভাগ করছি। এর মধ্যে কার্বন সংখ্যার ভিত্তিতে যদি আমি ভাগ করি, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিগোস্যাকারাইড, এই 4 ভাগে যদি আমি কার্বন সংখ্যার ভিত্তিতে ভাগ করি, সেক্ষেত্রে এই গ্লাইকোজেন হচ্ছে পলিস্যাকারাইডের এক্সাম্পল। এই পলিস্যাকারাইডের এক্সাম্পল হচ্ছে গ্লাইকোজেন। আর যদি আমি বিজারণ ক্ষমতার ভিত্তিতে বলি, এটা হচ্ছে নন রিডিউসিং সুগারের মধ্যে পড়বে গ্লাইকোজেনটা। আর যদি আমি স্বাদের ভিত্তিতে বলি, তাহলে গ্লাইকোজেন হচ্ছে তোমার নন সুগারের মধ্যে পড়বে। এই ছিল আমাদের
হচ্ছে গ্লাইকোজেন নিয়ে ওর ধারণা যে ও প্রকারভেদের মধ্যে ঠিক কোথায় বসবে। এখন গ্লাইকোজেন নিয়ে যে কথাটা বলছে যে এটার ক্ষেত্রে কোনটা সঠিক, অ্যাকচুয়ালি বৈশিষ্ট্য থেকে প্রশ্নটা করছে। তাহলে এই প্রকারভেদ যেখানে পড়েছে সেখানে বৈশিষ্ট্যের মধ্যে দেখবে গ্লাইকোজেন নিয়ে একটা সুন্দর প্যারাতে আছে, ওই প্যারাটা থেকে এই প্রশ্ন এবং এই চারটা অপশন দেয়া। প্রথম প্রশ্নটা হচ্ছে আয়োডিন দ্রবণে নীল বর্ণ ধারণ করে না, ও লালচে একটা বর্ণ ধারণ করে, তাহলে এটা ভুল। উদ্ভিদ দেহে সঞ্চিত খাদ্য হিসেবে থাকে না, ও উদ্ভিদ দেহে খাদ্য সঞ্চিত হিসেবে থাকে না, ও থাকে হচ্ছে প্রাণী দেহে। পেশির কাজে শক্তি দেয়, এই যে প্রাণী দেহে থেকেই সে পেশির কাজে শক্তি যোগান দেয়। লাস্টটা হচ্ছে পানিতে সম্পূর্ণভাবে দ্রবণীয় না, এটা পানিতে আংশিক দ্রবণীয়। এই ছিল আমাদের গ্লাইকোজেন নিয়ে বৈশিষ্ট্য। তাহলে আমি এটা কিভাবে পারলাম ভাইয়া? আমি গ্লাইকোজেন নিয়ে বৈশিষ্ট্য পড়ছি তাই পারছি। তাহলে গ্লাইকোজেনের বৈশিষ্ট্যগুলো চলে দেখে নিই। এই যে সি নাম্বারটা, এটা অপশন। গ্লাইকোজেনের বৈশিষ্ট্যগুলো চলো এক নজর দেখে নিই কী কী আছে ভাইয়া। ও আয়োডিন দ্রবণে লালচে বেগুনি বর্ণ ধারণ করবে, পেশির কাজে শক্তি দিবে, পানিতে আংশিক দ্রবণীয় হবে, এবং ওর গাঠনিক একক হচ্ছে আলফা ডি গ্লুকোজ। অর্থাৎ কি, আলফা ডি গ্লুকোজ আলফা ডি বন্ধনের মাধ্যমে সে একটা আরেকটার সাথে যুক্ত থাকে। এটা নিয়ে আমরা চাইলে অনেক ডিটেলস জানতে পারি, স্পেশালি সিকিউ এর জন্য কিন্তু এটা নিয়ে আমরা ডিটেলস জেনেছিলাম। এমসিকিউ এর জন্য অ্যাকচুয়ালি লাগবে না, আমরা জাস্ট হচ্ছে কোন টাইপের বন্ধনী আছে এটা জানলেই হয়ে যাবে, মোর দ্যান ইনাফ। আমাদেরকে কখনোই ফিগারটা ড্র করে সিকিউ এর মতো তো আর মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসবে না। আচ্ছা, গ্লাইকোজেনের প্রতি শাখায় সাধারণত 10 থেকে 20টি গ্লুকোজ একক থাকে। এর অপর নাম হচ্ছে প্রাণীজ স্টার্চ। এটা সঞ্চিত খাদ্য হিসেবে প্রাণীদেহে থাকবে এবং যকৃত এবং মাংসপেশিতে সে সঞ্চিত হিসেবে থাকবে। এছাড়াও সায়ানোব্যাকটেরিয়ায় অর্থাৎ নীলাভ সবুজ যেই শৈবালগুলো আছে ও কতিপয় ছত্রাকের যেমন ইস্ট এ সঞ্চিত খাদ্য হিসেবে গ্লাইকোজেন থাকে। এবং এই পার্টটা কিন্তু আমরা আমাদের ফার্স্ট পেপারেরই 5th চ্যাপ্টারে শৈবাল ছত্রাক চ্যাপ্টারে কিন্তু এটা নিয়ে পড়েছি যে অ্যাকচুয়ালি ছত্রাকের সঞ্চিত খাদ্য হিসেবে এটা থাকে। আচ্ছা, তৈলবিন্দুও থাকে। তো এই ছিল আমাদের গ্লাইকোজেন নিয়ে আদ্যপান্তর। বৈশিষ্ট্য হচ্ছে গ্লাইকোলাইসিসের মাধ্যমে গ্লাইকোজেন গ্লুকোজে পরিণত হয়। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এটা প্রয়োজন ছিল জানা। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লাইকোজেন গ্লুকোজে পরিণত হয়। ঠান্ডা পানিতে এটি কলয়েড সাসপেনশন তৈরি করে। কলয়েড সাসপেনশন এগুলো সব হচ্ছে কি তার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। তারপর আয়োডিন দ্রবণে সে লালচে বেগুনি বর্ণ ধারণ করে, তাপ দিলে লাল বর্ণটা চলে যাবে এবং ঠান্ডা করলে কালো বর্ণ ফিরে আসে। এই বৈশিষ্ট্যগুলো কার? গ্লাইকোজেনের। তারপরে গুরুত্বপূর্ণ আরও কিছু তথ্য জেনে নিই চলো। পেশিতে সঞ্চিত গ্লাইকোজেন পেশির কাজে শক্তি দেয়। যকৃতে গ্লাইকোজেন গ্লুকোজে পরিণত হয়ে রক্তে প্রবাহিত হয় এবং এটি রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা নিয়ন্ত্রণ করে। কেননা গ্লাইকোজেন যখন আমাদের ইচ্ছা হবে বা প্রয়োজন হবে, স্পেশালি রোজা অবস্থায় কী হবে, আমরা যখন রোজা আছি আমাদের কী হবে ভাইয়া, আমাদের বডিতে যে গ্লাইকোজেনটা সঞ্চয় করে রাখা আছে আমাদের মাসেলে, আমাদের লিভারে, এর মধ্যে মাসেলের থাকাটা তো মাসেলকে শক্তি দিচ্ছে, বাট লিভারে থাকা গ্লাইকোজেনটা ভেঙে গিয়ে গ্লুকোজে পরিণত হয় আমাদের বডিতে গ্লুকোজের চাহিদাটা নিশ্চিত করতেছে এবং সেটা গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এটিপি তৈরি করে আমাদেরকে শক্তি দিচ্ছে আমাদের কথাবার্তা করার জন্য, কাজ করার জন্য, যে কোনো কাজের জন্য। তাহলে এই ছিল আমাদের গ্লাইকোজেন। নেক্সট প্রশ্নে চলে যাই। আচ্ছা, তার আগে হ্যাঁ, এটা একটা ভালো জিনিস যে আমরা আয়োডিন বর্ণে যে দ্রবণগুলো এগুলো সব একসাথে পড়ে ফেলতেছি। তাহলে আয়োডিন দ্রবণে অ্যামাইলেজ কীরকম, অ্যামাইলেজে আয়োডিন দিলে কীরকম বর্ণ ধারণ করবে? কালো নীল বর্ণ। অ্যামাইলোপেকটিন কীরকমের বর্ণ ধারণ করবে? লাল বা পার্পল কালার। স্টার্চ কীরূপের বর্ণ ধারণ করবে? গাঢ় নীল বর্ণ। সেলুলোজ কীরূপ বর্ণ দিবে? অ্যাকচুয়ালি সে বর্ণই দিবে না। সেলুলোজেরটা তো ইম্পর্টেন্ট, সেলুলোজ অ্যাকচুয়ালি কখনোই কোনো বর্ণ আয়োডিনের সাথে দিবে না। আচ্ছা, এবং গ্লাইকোজেন, এটাই কিন্তু প্রশ্ন এসেছিল যে গ্লাইকোজেন কীরকমের বর্ণ দিবে? লালচে বেগুনি বর্ণ দিবে। এই ছিল আমাদের বর্ণ নিয়ে। তাহলে এগুলো যদি জেনে যাই, নেক্সট প্রশ্নে চলে যাওয়া যাক। জীবদেহে বিভিন্ন প্রকার লিপিডের ভূমিকা বিষয়ে কোনটি সঠিক? জীবদেহে বিভিন্ন প্রকার লিপিডের ভূমিকা সম্পর্কে কোনটি সঠিক? ফসফোলিপিড কোষের আয়নকে স্থির রাখে না, আয়ন বাহনে সাহায্য করে। লিপিড উদ্ভিদে বর্ণ সৃষ্টি করে, হ্যাঁ এটা সঠিক, লিপিড উদ্ভিদে বর্ণ সৃষ্টি করে। আমরা যে বর্ণিল যে যৌগগুলো দেখি সেগুলো সব হচ্ছে লিপিড জাতীয় বর্ণ। আচ্ছা, আচ্ছা, তো হ্যাঁ, যেটা আমরা পড়তেছিলাম যে লিপিড, যে বিভিন্ন লিপিড জাতীয় পদার্থগুলো আছে সেগুলো হচ্ছে কি করে উদ্ভিদে বিভিন্ন বর্ণ সৃষ্টি করতে সাহায্য করে। তারপরে আমরা কিন্তু পরের অপশনটা পড়েছি যে মহিলাদের রক্তে এলডিএল রক্তের ঝুঁকি কমায় না, এটা ভুল, এটা বাড়ায়।
আচ্ছা, কোলেস্টেরল কোষ আবরণী তারল্য বৃদ্ধি করে। আচ্ছা, এটাও ভুল, তারল্য বৃদ্ধি করে না, হ্রাস করে। তো এই ছিল আমাদের হচ্ছে নিচে কোনটি সঠিক যেহেতু বলছে, তাহলে আমাদের বি নাম্বারটাই হবে আনসার। চলো তাহলে এক্সট্রা কিছু তথ্য জেনে নিয়ে আমরা লিপিড নিয়ে। তো ফসফোলিপিড কোষের আয়ন বাহক হিসেবে কাজ করে। তারপরেই ক্যারোটিন, জ্যান্থোফিল, ক্লোরোফিল এগুলো কি সব লিপিড জাতীয় পদার্থ, যেগুলো উদ্ভিদে বর্ণ সৃষ্টি করতে সাহায্য করে। মহিলাদের রক্তে এলডিএল রক্তের ঝুঁকি, হৃদরোগের ঝুঁকি কমায় এবং এইচডিএল রক্তের ঝুঁকি কমায়, আর এটা কি বাড়ায়। আচ্ছা, এলডিএল বাড়ায়, এইচডিএল কমায়, যেটা আগেও বলা ফেলা হয়েছে। তারপর ফসফোলিপিড কি করে, রক্ত হচ্ছে কোষের আবরণীর তারল্যতা বৃদ্ধি করে। আচ্ছা, এই কয়েকটা এখানে জানতে হতো। নেক্সট প্রশ্ন হচ্ছে রাইবোস। রাইবোস কি ওয়ান কাইন্ড অফ, আমাদের হচ্ছে রাইবোস কি ওয়ান কাইন্ড অফ একটা কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটগুলোর মধ্যে মনোস্যাকারাইডের এক্সাম্পল হচ্ছে রাইবোস। মনোস্যাকারাইড বেশ কয়েক প্রকারের হতে পারে, ট্রায়োস, টেট্রোস, পেন্টোস, অর্থাৎ মনোস্যাকারাইডে টোটাল 3টা থেকে 10টা পর্যন্ত কার্বন থাকতে পারে। এর মধ্যে রাইবোসে 5টা কার্বন আছে। তাই রাইবোস একটা মনোস্যাকারাইডের উদাহরণ, কারণ এটাতে 5টা কার্বন আছে। লিমিট কত ভাইয়া, 3 থেকে 10টা পর্যন্ত থাকতে পারে। এর মধ্যে রাইবোসে 5টা কার্বন আছে, তাই রাইবোস একটা মনোস্যাকারাইডের এক্সাম্পল। তো ওই এক্সাম্পলটারই বৈশিষ্ট্য যে রাইবোস সম্পর্কে কোনটা অ্যাকচুয়ালি তোমার সঠিক হবে, যে বিভিন্ন কোএনজাইম তৈরিতে ব্যবহৃত হয়। অ্যাকচুয়ালি এটাই ঠিক। আমাকে আর খুব বেশি দূর হচ্ছে যেতে হলো না, যে বিভিন্ন কোএনজাইম তৈরিতে ব্যবহৃত হয় কি আমাদের হচ্ছে রাইবোস। তাহলে চলো আরও একটু ডিটেলস জেনে নিই যে এদের ব্যাপারে আর কি জানতে হবে। স্পেশালি এখানে যেমন হচ্ছে গলনাঙ্কটা দেওয়া ছিল, যেটা ভুল, তো এটা কত হবে। তারপরে হচ্ছে যে কোন নামে পরিচিত, অ্যালডো হেক্সোস নাকি আবার না, এটা অ্যাকচুয়ালি এলডো পেন্টোজ নামে পরিচিত। তো এইভাবে আমরা চলো তাহলে পড়ে নিই এখানে আর কি কি পড়তে হবে। যে রাইবোস হচ্ছে কি এটিপি, এনএডিপি, এনএডিপি এই যে কোএনজাইমগুলো এগুলোর সাথে যুক্ত থাকে। এর গলনাঙ্ক হচ্ছে 95 ডিগ্রি সেলসিয়াস। এটা আরএনএ এর মূল উপাদান। তাহলে ভাইয়া ডিএনএ এর মূল উপাদান কোনটা হতো, ডিঅক্সিরাইবোজ ছিল ডিএনএ এর মূল উপাদান। আচ্ছা, আর এটি এলডো পেন্টোস, যেমনটা আমি বললাম, কেননা এটাতে 5টা কার্বন আছে, 5টা কার্বন দেখে পেন্টোস, 6টা কার্বন থাকলে হেক্সোস বলতাম। আচ্ছা, আর রাইবোস সম্পর্কে আরও কি তথ্য জানতে হবে, যে এটা এমিল ফিশার আবিষ্কার করছিল। এটার গলনাঙ্ক হচ্ছে 95 ডিগ্রি সেলসিয়াস, যেটা বলা হয়েছে এটা আরএনএ এর গাঠনিক উপাদান এবং সবথেকে বেশি পরিমাণে থাকে, এবং গাঢ় এইচসিএল এর সাথে বিক্রিয়া করে সে ফারফিউরাল অ্যাসিড উৎপন্ন করে। কি তৈরি করে, ফারফিউরাল অ্যাসিড। কার সাথে বিক্রিয়া করে, এইচসিএল এর সাথে। নেক্সট হচ্ছে কোএনজাইম বিষয়ে কোনটি সঠিক। কোএনজাইম সম্পর্কে কোনটি সঠিক। এক্ষেত্রে কোএনজাইমের অ্যাকচুয়ালি তোমার বৈশিষ্ট্যগুলো থেকে এই অপশনে যা যা আছে সব হচ্ছে তোমার যে হচ্ছে কি এনজাইমের বৈশিষ্ট্য, কোএনজাইমের বৈশিষ্ট্য। তো কোএনজাইমের সাথে আমি যদি বলি কোনটি সঠিক, সেক্ষেত্রে এনজাইমের সাথে সংযুক্ত ধাতব আয়নকে আমরা কোএনজাইম বলি না, ধাতব আয়নকে হচ্ছে এনজাইমের সাথে সংযুক্ত ধাতব আয়নকে কোফ্যাক্টর বলি। আচ্ছা, তাপমাত্রা সহন ক্ষমতা কম না, এটা বেশি হবে। স্বতন্ত্রভাবে কাজ করতে পারে মোটেও না, কোএনজাইমকে কোনো একটা এনজাইমের সাথে কাজ করতে হয়, ও স্বতন্ত্রভাবে কাজ করতে পারে না। অনেক ভাইটামিনস হচ্ছে তোমার কোএনজাইম রূপে কাজ করে, এটা আমরা জানি। আচ্ছা, তাহলে স্পেশালি ভিটামিন বি গুলো কিন্তু কোএনজাইম হিসেবে কাজ করে। তাহলে এখানে চলো কোএনজাইমের বৈশিষ্ট্যগুলো একটু দেখে নেই। সংযুক্ত এনজাইমের প্রস্থেরিক গ্রুপ জৈব যৌগ হবে, তাপ সহন ক্ষমতাটা এদের অনেক বেশি, স্বতন্ত্রভাবে কাজ করতে পারে না, আর অনেক ভিটামিন কোএনজাইম হিসেবে কাজ করে। অপরদিকে এনজাইমের প্রস্থেরিক গ্রুপটি ধাতব আয়নের সাথে যুক্ত হলে সেটাকে আমরা কি বলছিলাম, কোফ্যাক্টর, যেটা আমি মাত্র বললাম। এই কয়েকটা বিষয় আমাদেরকে জানতে হতো কোএনজাইম সম্পর্কে। আচ্ছা, তো কোনটি উদ্ভূত প্রোটিন। আচ্ছা, নর্মাল যে সরল প্রোটিনগুলো আছে সেগুলো না, অর্থাৎ যেটা অন্য একটা প্রোটিন থেকে বা অন্য কোনো একটা সাবস্টেন্স থেকে যে আমি প্রোটিনটা পাই সেটাকে আমি উদ্ভূত প্রোটিন বলতেছি। এদের মধ্যে এটাও এক্সাম্পল আসছে। লিপোপ্রোটিন ইজ ওয়ান কাইন্ড অফ লিপিড। ফ্লাভোপ্রোলিন বলতে তো কিছুই নেই। হিস্টোন প্রোটিন না। ফাইব্রিন হচ্ছে সরল প্রোটিনের এক্সাম্পল। তাহলে ফাইব্রিনটা হচ্ছে উদ্ভূত প্রোটিন। উদ্ভূত প্রোটিনের ব্যাপারে আর কি কি জানতে হবে ভাইয়া, যে উদ্ভূত প্রোটিন তাপের প্রভাবে এনজাইম বা রাসায়নিক বিক্রিয়ায় বা কৃত্রিম উপায়ে প্রোটিন অণু থেকে তৈরি হয়। এদের এক্সাম্পল হচ্ছে পেপটাইড, প্রোটিয়েজ, পেপটন, ফাইব্রিন। এরা কিসের এক্সাম্পল ভাইয়া, উদ্ভূত প্রোটিনের। এবং এই ফাইব্রিনটা যে উদ্ভূত প্রোটিনের এক্সাম্পল, এটা এখানে জানতে হতো। আচ্ছা, উদ্ভূত প্রোটিন সম্পর্কে আর কি কি, উৎপাদিত প্রোটিন সম্পর্কে কি কি জানবো, যে পেপটাইড, পেপটন, প্রোটিওজ, ফাইব্রিন মায়োসিন থেকে মায়োসান, অ্যালবুমিন হতে অ্যালবুমোস এইগুলো উৎপন্ন হয়। আচ্ছা, নেক্সট প্রশ্নে চলে যাই চলো। এটা বলছে কোনটি জাতক লিপিড।
আচ্ছা, জাতক শব্দের অর্থ হচ্ছে ডেরাইভ। আমরা নর্মালি ডেরাইভ ওয়ার্ডের সাথে পরিচিত। আমি তোমাদেরকে আগেও বলেছি যে লিপিড 3 প্রকারে ভাগ করছি আমরা। লিপিডকে আমরা 3 প্রকারে ভাগ করছি। এর মধ্যে কোলেস্টেরল কোনটার এক্সাম্পল ছিল ভাই? ডেরাইভ লিপিডের। এবং এখানেও আরেকটা ডেরাইভ লিপিডের এক্সাম্পল চাচ্ছে। তো ডেরাইভ লিপিড থেকে কিন্তু এই প্রশ্ন হচ্ছে আমরা দেখতেছি। তো আরেকটা এক্সাম্পল কোলেস্টেরল বাদেও ডেরাইভ লিপিডের হচ্ছে স্টেরয়েড। আচ্ছা, ডেরাইভ লিপিডের আরেকটা এক্সাম্পল হচ্ছে স্টেরয়েড। এখন যদি বাকিগুলোর কথা বলি ভাইয়া, এই যে লিপোপ্রোটিন এবং ফসফোলিপিড, এরা কি ভাই? এরা কম্পাউন্ড লিপিড। মোম কি টাইপের লিপিড ভাই? এটা সিম্পল লিপিড। তাহলে সিম্পল কম্পাউন্ড, আর এই যে এই একমাত্র ও হচ্ছে ডেরাইভ লিপিড। এবং ডেরাইভ লিপিডটাই আমাদের কাছে জানতে চাইছিল। এখন আমরা সবগুলো জেনে ফেলেছি। আচ্ছা, ডেরাইভ লিপিড সম্পর্কে কি জানতে হবে? যে জাতক বা উদ্ভূত লিপিডের উদাহরণ হচ্ছে স্টেরয়েড, টারপিন, রাবার। তাহলে আরও কি কি জানতে হবে ভাইয়া? চলো জেনে নেই। স্টেরয়েড সম্পর্কে জানতে হবে যে 27 থেকে 29টা কার্বন বিশিষ্ট, 27 থেকে 29টা কার্বন বিশিষ্ট আইসোপ্রোপিনয়েড যৌগ, যেসব স্টেরয়েড এক বা একাধিক হাইড্রক্সিল গ্রুপ থাকে তাকে স্টেরল বলা হয়। হাইড্রক্সিল গ্রুপ থাকলে তাদেরকে আমরা বলবো স্টেরল। আচ্ছা, এটার এক্সাম্পল দেখে নিই চলো। এই যে কোলেস্টেরল। তো এই যে স্টেরয়েড সম্পর্কে এত কথাবার্তা আমরা বলতেছি, সেটার থেকে আমরা স্টেরল পাই। আর এই স্টেরলের এক্সাম্পল হচ্ছে কোলেস্টেরল। আর সাথে কি কি? স্টিগমাস্টেরল, অর্গোস্টেরল এবং ডিজিটেলিন। এগুলো কিসের এক্সাম্পল ভাইয়া? স্টেরলের। আর স্টেরলটা কই থেকে পাই? স্টেরয়েড থেকে পাই। আচ্ছা, নেক্সট হচ্ছে অধিক পরিমাণে কোলেস্টেরল প্রাণীদেহে পাওয়া যায়। প্রাণীদেহে কি পাবো আমরা? অধিক পরিমাণে কোলেস্টেরল পাবো। তবে চুপড়ি আলুতে সর্বোচ্চ পরিমাণে কোলেস্টেরল থাকে। কোন আলুতে? চুপড়ি আলুতে সর্বোচ্চ পরিমাণে কোলেস্টেরল থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ। চুপড়ি আলুতে সর্বোচ্চ পরিমাণে কোলেস্টেরল থাকে। আর নিউরোস্পোরা ও ইস্ট, এই দুইটাতে আমরা অর্গোস্টেরল পাবো। এর সাথে হৃৎপিণ্ডের চিকিৎসায় আমরা ডিজিটালিনকে ব্যবহার করব। খুবই 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 গুরুত্বপূর্ণ কয়েকটা লাইন। নিউরোস্পোরা এবং ইস্টে অর্গোস্টেরল পাবো, হৃৎপিণ্ডের চিকিৎসায় ডিজিটালিন ব্যবহৃত করব, চুপড়ি আলুতে সব থেকে বেশি কোলেস্টেরল পাবো। কোলেস্টেরল ইজ ওয়ান কাইন্ড অফ স্টেরল। স্টেরলগুলো হচ্ছে যেটাতে হাইড্রোক্সিল গ্রুপ থাকবে এমন একটা স্টেরয়েড। আর স্টেরয়েড কি? 27 থেকে 29টা কার্বন বিশিষ্ট আইসোপ্রোপিনয়েড যৌগ। এই কয়েকটা তথ্য আমাদেরকে এখান থেকে আত্মস্থ করতে হতো। কোলেস্টেরল সম্পর্কে বাকি অন্যান্য তথ্যগুলো আমরা অলরেডি পড়ে ফেলেছি। তো কোনটি গাঠনিক প্রোটিন? গাঠনিক প্রোটিন হচ্ছে মানে গঠনে সাহায্য করবে যেটা। তো এখন গাঠনিক প্রোটিনের এক্সাম্পল হচ্ছে মানে কি গঠনে সাহায্য করে এমন একটা এক্সাম্পল হচ্ছে কোলাজেন। কোলাজেন কি? আমাদের দেহ গঠনে সাহায্য করে। এবং আমরা কিন্তু কোলাজেন সম্পর্কে অলরেডি পড়ে এসেছি যে কোলাজেন কই থাকে ভাইয়া? কোলাজেন থাকে অস্থিতে, তরুণাস্থিতে, তাই না? আর এইখান থেকে আমাদেরকে এটা অলরেডি কিন্তু জেনে এসেছি যে কোলাজেন কই থেকে, এই যেমনটা আমি বললাম, অস্থি, টেন্ডন। আচ্ছা, টেন্ডনে তরুণাস্থিতে থাকতে হচ্ছে কন্ড্রিন, আর অস্থিতে কি থাকতো? কোলাজেন। এই কথাটা আমি একটু আগেও তোমাদেরকে ক্লিয়ার করেছি এবং এখানে কিন্তু ওই প্রশ্নটা এসেছে যে কোনটি গাঠনিক প্রোটিন? এটা হচ্ছে কোলাজেন, যেটার এক্সাম্পল হচ্ছে অস্থি, টেন্ডন, বোনস অ্যান্ড টেন্ডন। আচ্ছা, নেক্সট হচ্ছে কোনটি রক্তে বেড়ে গেলে অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে? অর্থাৎ এক কথায় কোনটা খারাপ? কেননা অ্যাথেরোস্ক্লেরোসিস একটা খারাপ বৈশিষ্ট্য, অর্থাৎ কি রক্ত জমে যাওয়াকে আমরা অ্যাথেরোস্ক্লেরোসিস বলি। তাহলে রক্ত জমাতে সাহায্য করে বা খারাপ কোলেস্টেরল কোনটা? এলডিএল ছিল, তাই না? আর মেয়েদের দেহে এই এলডিএলটা কম ছিল, এইচডিএলটা বেশি ছিল। এই তো এই কয়েকটা তথ্য দেখছো যে আমরা এতক্ষণ যা যা পড়ে এসেছি এখন কিন্তু তাই রিপিট পাচ্ছি। কোলেস্টেরল সম্পর্কে এই কয়েকটা তথ্য কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলেছি। এবং কোলেস্টেরল যে একটা ডেরাইভ লিপিড যে কত একটা গুরুত্বপূর্ণ টপিক এখন কিন্তু আমরা দেখতেছি। যাই প্রশ্ন পাচ্ছি না কেন সবই কিন্তু কোলেস্টেরলের এক্সাম্পল অথবা বৈশিষ্ট্য রিলেটেডই হচ্ছে। তাহলে আমরা অলরেডি বুঝে যাচ্ছি বা প্যাটার্নটা ফলো করা শুরু করছি। মানে এই কয়েকটা কোয়েশ্চেন সলভ করতে করতে আমরা দেখতেছি যে কমন পাচ্ছি আমরা। তাই আমাদের হচ্ছে যে কি গুরুত্ব সহকারে এই চ্যাপ্টারটা নিতে হবে। আচ্ছা, এনজাইমের বিষয়ে কোনটি সঠিক? আচ্ছা, পৃথিবীর যে কোনো এনজাইমই অ্যাকচুয়ালি আমিষ দিয়ে তৈরি। এনজাইমগুলো প্রোটিনেরই এক্সাম্পল, আর তাই যে কোনো এনজাইম ইজ আ প্রোটিন। আচ্ছা, রাসায়নিক বিক্রিয়ার ফলে পরিবর্তন হবে না, হয় না। ওকে, তাই এই অপশনটা ভুল। কেন ভাই? কেননা এনজাইমগুলো কি? এনজাইমগুলো হচ্ছে প্রভাবক। এই এনজাইমদেরকে আমরা বলি প্রভাবক। ঠিক যেমন কোনো একটা বিক্রিয়ায় প্রভাবক শুধুমাত্র বিক্রিয়াটা ত্বরান্বিত করতে সাহায্য করবে, কিন্তু কখনোই ওই বিক্রিয়া মানে বিক্রিয়ার ফলে নিজের গাঠনিক কোনো পরিবর্তন করবে না। আর এটাই বৈশিষ্ট্য ছিল প্রভাবকের। আর যেহেতু এনজাইমগুলো ওয়ান কাইন্ড অফ প্রভাবক, তাই এনজাইমগুলো বিক্রিয়ার ফলে পরিবর্তন হয়ে যাবে না। এনজাইমগুলোকে ভিটামিন থেকে পাই না, এনজাইমগুলো বরং আমিষ থেকে পাই। আর আণবিক ওজন 500 ডলটনের কম না, বেশি। আচ্ছা, এখানে কি কি জানতে হবে? এনজাইম নিয়ে, আর এনজাইমগুলো হচ্ছে প্রোটিন এবং এদেরকে আমরা জৈব প্রভাবক বলি এবং এরা কলয়েড প্রকৃতির। এদের নির্দিষ্ট পিএইচ আছে যেটা দ্বারা সেই কাজ করে। তো অপটিমাম পিএইচ হচ্ছে 6 থেকে 9.1।
আচ্ছা, এরা তাপপ্রবণ অর্থাৎ তাপে বিনষ্ট হয়, তাপে বিনষ্ট হবে এনজাইমগুলো, তাপ দিলে নষ্ট হয়ে যাবে, অর্থাৎ এদের অপটিমাম টেম্পারেচার বলেও একটা টেম্পারেচার আছে। এরপরে এনজাইম খুব অল্প মাত্রায় বিদ্যমান থেকে বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে, যেমনটা প্রবাহ কাজ করে। প্রবাহ কিভাবে কাজ করে? এনজাইম কেবলমাত্র বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে, কিন্তু বিক্রিয়ার সাম্যাবস্থার পরিবর্তন করে না। এই জিনিসটা আমরা জানি। ঠিক প্রভাবকের জন্য যে বৈশিষ্ট্যগুলো আমরা পড়ে এসেছি, এনজাইমের জন্য সেই বৈশিষ্ট্যগুলোই হবে। এনজাইমের কার্যকারিতা সুনির্দিষ্ট, অর্থাৎ নির্দিষ্ট একটা বিক্রিয়ায় নির্দিষ্ট এনজাইমই কাজ করতে পারবে। এনজাইমে শুধু জীবিত কোষই উৎপন্ন হয়, অর্থাৎ তুমি এনজাইমকে কিন্তু কখনো হচ্ছে ডেড সেলে তৈরি হতে দেখবা না, ওটা জীবিত কোষেই তৈরি হবে, বা কোনো জড় পদার্থ থেকে এনজাইম আহরণ করতে পারবে না, কারণ এনজাইম জীব কোষেরই বা লিভিং বডিরই শুধুমাত্র বৈশিষ্ট্য। আর এদের কার্যকারিতার জন্য পানির প্রয়োজন হয়, অবশ্য সবার জন্য এটা ম্যান্ডেটরি না। প্রায় সব এনজাইম পানিতে দ্রবণীয়, সব এনজাইমই প্রায় পানিতে দ্রবণীয়, কেননা এরা কি, এরা কলয়েড প্রকৃতির, আর কলয়েডরা কি পানি আকর্ষী পদার্থ, আমরা তো এটা জানি। প্রখর আলো, বিশেষ করে অতি বেগুনি রশ্মির প্রভাবে এনজাইমের কার্যকারিতা নষ্ট হয়, এটা আমরা জানি। এনজাইমের কার্যকারিতা নষ্ট হয় কিভাবে? অতি বেগুনি রশ্মির ফলে, অথবা তাপ যদি দিয়ে দাও তাহলে। আচ্ছা, এনজাইম নিয়ে যে জিনিসগুলো জানার ছিল তা আমরা সব জেনে ফেলছি। এখন নেক্সট প্রশ্নে চলে যাই, চলো। সেলুলোজ সম্পর্কে কোনটি সঠিক? সেলুলোজ সম্পর্কে সঠিক হচ্ছে যে এটি সহজে হজম হয়, মোটেও নয়, কেননা এটা হজম হওয়ার জন্য আমাদের যেই এনজাইমটা লাগবে সেলুলেজ, সেটা আমাদের উপস্থিত নেই। শাখান্বিত পলিমার, মোটেও নয়, এটা শাখাবিহীন, এটা শাখাবিহীন পলিমার। আচ্ছা, মলের বেশিরভাগ, হ্যাঁ ডেফিনেটলি মলের বেশিরভাগই সেলুলোজ, মলের বেশিরভাগ সেলুলোজ। কেন ভাইয়া? কেননা মলের ক্ষেত্রে দেখা যায় যে সেটা হচ্ছে অপাচ্য অংশ, যেগুলো আমাদের বডি ডাইজেস্ট করতে পারেনি, সেই জিনিসগুলোই মলের মাধ্যমে বের হয়ে যায়। তাহলে আমাদের যেহেতু সেলুলোজ এনজাইমটা নেই, তাই সেলুলোজ এই খাদ্যটাকে আমরা ডাইজেস্ট করতে পারি না, তাই আমাদের মল দিয়েই সম্পূর্ণ পরিমাণে ডাইজেস্ট যেহেতু করতে পারতেছে না, সম্পূর্ণ পরিমাণে সেলুলোজটা মল দিয়েই বের হয়ে যায়, তাই মলের বেশিরভাগ অংশই তৈরি করা হচ্ছে সেলুলোজ। আর খাদ্যের প্রধান উপাদান সেলুলোজ না, খাদ্যের প্রধান উপাদান হচ্ছে স্টার্চ, অর্থাৎ আমাদের ভাত যে খাই এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্টার্চ, আর সেটাই হচ্ছে খাদ্যের প্রধান উপাদান। তাহলে আমরা এখন বুঝে ফেলেছি কেন বাকি তিনটা ভুল আর সি অপশনটাই কারেক্ট। আচ্ছা, তো সেলুলোজ নিয়ে একটু জেনে নিই। সেলুলোজের অধিকাংশই মল হিসেবে বহিষ্কৃত হয়। সেলুলোজ অশাক পরিমাণ, সেলুলোজ এনজাইম না থাকায় মানুষ সেলুলোজ হজম করতে পারে না, এবং প্রাণীর খাদ্য হিসেবে স্টার্চ প্রাণীর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, সেলুলোজ না। এখান থেকে এই জিনিসগুলো জানতে হতো। আর সেলুলোজ নিয়ে যদি স্পেশালি জানতে চাই, এটাতে যে আমরা গঠনটা পাই সেটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ বন্ধন। এটার উৎস হচ্ছে সেলুলোজ উদ্ভিদের প্রধান গাঠনিক পদার্থ। এটাতে হচ্ছে তুলায় 94% পাবো আমরা সেলুলোজ, লিনেনে পাবো 90%, তন্ত্রকোষে 90%, কাঠে 60% সেলুলোজ আমরা বিদ্যমান পাই। আচ্ছা, তৃণলতায় আমরা 30 থেকে 40%, আর জৈব বস্তুর সমৃদ্ধ মাটিতে 40 থেকে 70% পাই। আচ্ছা, উদ্ভিদের তন্ত্রকোষে 90%ই হচ্ছে সেলুলোজ। আর বিজারণ ক্ষমতাবিহীন, অর্থাৎ এটা রিডিউসিং কোনো ক্যাপাবিলিটি নাই, অর্থাৎ নন রিডিউসিং সুগার। এটা আয়োডিনের দ্রবণে রং দেয় না, এটা আমরা মাত্র দেখে আসলাম যে সেলুলোজই একমাত্র একটা সেলুলোজই একমাত্র একটা কার্বোহাইড্রেট যেটা আয়োডিনের কোনো রং দিচ্ছে না, আর এটির কোনো পুষ্টিগুণ নেই। পুষ্টিগুণ নেই কারণ এটা তুমি হজম করতে পারতেছো না, তাহলে এখান থেকে পুষ্টি বা নিউট্রিয়েন্টস আহরণ করবা কিভাবে? এটার ব্যবহার দেখে নিই, চলো। উদ্ভিদের কোষ প্রাচীর তৈরির সময় সেলুলোজ পড়ছিলাম আমরা, যে উদ্ভিদের কোষ প্রাচীর যে তৈরি হয় সেটার প্রধান উপাদান ছিল সেলুলোজ এবং হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন এসব পেয়েছিলাম, বাট প্রধান উপাদান ছিল সেলুলোজ। আচ্ছা, সেলুলোজ কাগজ ও বস্ত্রশিল্পে প্রধান উপাদান। টিস্যু ও ফিল্টার পেপার এবং প্যাকেজিংয়ের ক্ষেত্রে এটা ব্যবহার করি আমরা। অ্যাসিড ফটোগ্রাফিক ফিল্মেও এটা আমরা ব্যবহার করি। নাইট্রেট বিস্ফোরক হিসেবে খুবই গুরুত্বপূর্ণ, নর্মালি এটা পলাপান ভুলে যায় বা মনে রাখতে পারে না, কেননা এটা একটু আলাদা টাইপের। নাইট্রেট যে বিস্ফোরকটা তৈরি হয় সেটাতেও কিন্তু গাঠনিক উপাদান হিসেবে আমরা এটা ইউজ করি। তারপরে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, এটা আমরা কেমিস্ট্রির ফার্স্ট পেপারে কিন্তু পড়েছি। থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে স্টেশনারি ফেজ হিসেবে, অর্থাৎ স্টেশনারি মানে থেমে থাকা ফেজ হিসেবে আমরা ইউজ করি সেলুলোজকে। আচ্ছা, এই কয়েকটা আমাদেরকে পড়ে রাখতে হতো। এক্ষেত্রে আমরা যদি একটা নিউমনিক মনে রাখতে চাই, এর কাজ নিয়ে, এটা হচ্ছে কফিন। কাজগুলো কী কী ভাইয়া? কাগজ শিল্পে ব্যবহার হবে, ফিল্মে ব্যবহার হবে, নাইট্রেট বিস্ফোরক হিসেবে কাজ ব্যবহৃত হবে, এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা নিউমনিক। এবং এখান থেকে হচ্ছে কাজগুলো আমাদের যেহেতু মনে রাখতেই হতো, এইভাবে আমরা চাইলে মনে রাখতে পারি। আচ্ছা, তাহলে নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্ন হচ্ছে লাইপেজ অনুঘটক সম্পর্কে কোনটি সঠিক? লাইপেজ অনুঘটক সম্পর্কে কোনটি সঠিক? আচ্ছা, এক্ষেত্রে আমাদেরকে অপশনগুলো চলো দেখে নিই। যে রক্ত তঞ্চন নিয়ন্ত্রণে সাহায্য করে না, অনুঘটকের সাথে এটার কোনো মানে নেই, তোমার হচ্ছে সম্পর্ক নেই। তো জীবাণু ঘটিত সংক্রমণের কাজে সম্পৃক্ত নয়, সম্পৃক্ত। আমিষের উপর কাজ করে, লাইপেজ লিপিডের উপরে কাজ করে, দই ও পনির তৈরিতে ব্যবহার করা হয়। তো লাইপেজ যে এনজাইমটা, এই এনজাইমটার আমরা কাজ পড়ছি, আমরা এনজাইমের কাজগুলো যখন পড়ছি তখন দেখো এখানে লাইপেজ এনজাইমটা যেখানে আমরা পেয়েছিলাম, লাইপেজ এনজাইমটা
ওখানে আমরা কাজ করেছিলাম যে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল অর্থাৎ সে কি হচ্ছে তোমার হচ্ছে লিপিড জাতীয় পদার্থকে তোমার হচ্ছে কি ডাইজেস্ট করতে সাহায্য করবে এবং আরেকটা কাজ কি ও দই তৈরিতে সাহায্য করতেছিল। আচ্ছা, তো আমরা এনজাইমের কাজগুলো পড়ে ফেলেছি, এটা এনজাইমের কাজ থেকে করা একটা প্রশ্ন ছিল। নেক্সট প্রশ্নটা হচ্ছে যে নিচের কোন প্রোটিন পানিতে অদ্রবণীয়? তো পানিতে অদ্রবণীয় প্রোটিন হচ্ছে ভাইয়া গ্লুটেলিন। গ্লুটেলিন পানিতে অদ্রবণীয় প্রোটিন। আচ্ছা, অদ্রবণীয় প্রোটিন কে কে আছে ভাইয়া? আমরা আগে এই বক্সটা দেখে নেব। এই বক্সে আমরা সবগুলো প্রোটিনের নাম লিখছি, সবগুলো সরল প্রোটিনের নাম লিখছি এবং তাদের বৈশিষ্ট্যগুলোকেও খুব সুন্দরভাবে আলাদা করে রাখছি। তো এইখানে আমরা কয়েকটা জিনিস পড়ে রাখবো। একটা হচ্ছে তাপ দিলে জমাট বাঁধে কারা? দুইটা আছে এমন যাদের বৈশিষ্ট্যে তাপ দিলে জমাট বাঁধে, একটা হচ্ছে অ্যালবুমিন, একটা গ্লোবিউলিন। তাপ দিলে জমাট বাঁধে আমি আলাদা একটা কালি দিয়ে মার্ক করতে চাচ্ছি, লাল কালার দিয়ে মার্ক করলাম। তাপ দিলে জমাট বাঁধে অ্যালবুমিন, তাপ দিলে জমাট বাঁধে গ্লোবিউলিন। এই ব্যতীত বাকি যাই পাবো তাপ দিলে জমাট বাঁধবে না। আরেকটা কি পড়তে চাই আমি, পানিতে দ্রবণীয় কিনা? পানিতে দ্রবণীয় হচ্ছে আমাদের গ্লুটেলিন, আচ্ছা পানিতে অদ্রবণীয়গুলো আমরা মনে রাখি তাহলে আমাদের জন্য ইজি হয়। স্ক্লেরোপ্রোটিন পানিতে অদ্রবণীয়, স্ক্লেরোপ্রোটিন পানিতে অদ্রবণীয়। এরপর কি আছে ভাইয়া? এরপরে আছে হচ্ছে আমাদের, দাঁড়াও কি কি ছিল পানিতে অদ্রবণীয় বলো তো? এখানে খেয়াল করি, পানিতে দ্রবণীয় নয় আমাদের স্ক্লেরোপ্রোটিন, এর সাথে ছিল হচ্ছে গ্লুটেলিন, এই যে পানিতে অদ্রবণীয় গ্লুটেলিন। আরেকটা গ দিয়ে ছিল হচ্ছে এই যে গ্লোবিউলিন। তাহলে পানিতে তাদের দ্রবণীয়তা কীরকম হবে এবং তাপ দিলে তাদের জমাট বাঁধার অবস্থানটা কীরকম হবে, এই দুইটা তথ্য আমরা মনে রাখতে চাই এই বক্সটা থেকে। বৈশিষ্ট্য সম্পর্কে আমরা এই জিনিসগুলোই জানতে চাই যে অ্যাকচুয়ালি পানিতে দ্রবণীয় হচ্ছে কিনা এক, আর দ্বিতীয়ত হচ্ছে যে তাদের পানিতে দ্রবণীয়তার অবস্থা কীরকম। তাহলে এগুলো জানবো। আর কি জানবো ভাইয়া? তাদের প্রাপ্তিস্থানে কোথায়, তাদের এক্সাম্পল কোথায় কোথায় আমরা এই এক্সাম্পলগুলো পাবো। অ্যালবুমিনকে আমরা কোথায় কোথায় পাই? অ্যালবুমিনকে পাই ডিমের সাদা অংশে, গম বীজের লিউকোসিন, শিমের বীজের লিগিউমিন, দুধের ল্যাকটালবুমিন, রক্তরসের লসিকা, মাংসপেশির মায়ো অ্যালবিউমিন। এইগুলোতে আমরা হচ্ছে কি পাই? অ্যালবুমিন পাই। গ্লোবিউলিন কি কি হচ্ছে? ডিমের কুসুম, সিরাম গ্লোবিউলিন, চোখের লেন্স, মায়োসিন হচ্ছে, তারপর চীনাবাদামে এরাচিন, তারপরে আলুর টিউবেরিন, মোটর বীজে লেগুলিন, শন, পাট, তুলা ইত্যাদির আশেপাশের আসে অ্যান্ডোস্টিন। এগুলো কিসের এক্সাম্পল? গ্লোবিউলিনের এক্সাম্পল। গমের গ্লুটেনিন আর চালের অ্যারাইজিন, এই দুটো ভাইয়া গ্লুটেলিনের এক্সাম্পল। তারপরে প্রোলামিনের এক্সাম্পল কি কি? ভুট্টার জেইন, জব, বার্লির হার্ডিন, গম এবং রাইয়ের গ্লিয়ার্ডিন। তারপরে হিস্টোর এক্সাম্পল কি কি? নিউক্লিয়াস এবং নিউক্লিক অ্যাসিডে বেশি দেখা যায় এগুলো। তারপরে কোপেন, স্যালমন, এই দুটোর মাঝে স্যালমন মাছের শুক্রাণুতে আমরা কি পাই? প্রোটামিন পাই। আর চামড়ার কোলাজেন, চুল, নখ প্রভৃতির ক্যারাটিন, হাড়ের টেন্ডনে কি পাই আমরা? স্ক্লেরোপ্রোটিন পাই। তাহলে এখান থেকে এই তথ্যগুলো আমাদের এই বক্সটা থেকে আমাদের জেনে ফেলতে হতো। এর মধ্যে পানিতে অদ্রবণীয়তাটাও আমরা ওখানে পেয়ে গেলাম। তিনটার মধ্যে অদ্রবণীয়তা ছিল পানিতে, একটা হচ্ছে গ্লুটেলিন, একটা হচ্ছে গ্লোবিউলিন এবং আরেকটা হচ্ছে স্ক্লেরোপ্রোটিন। এই যে আরেকটা প্রশ্ন, পানিতে অদ্রবণীয় কোনটা? কি কি পড়ছি? গ্লোবিউলিন এবং স্ক্লেরোপ্রোটিন। আচ্ছা, এগুলো সব জানি এখন আমরা। নেক্সট হচ্ছে নিচের কোনটি ফসফোলিপিড? আচ্ছা, ফসফোলিপিডের এক্সাম্পল চাইছে, এটা হচ্ছে লেসিথিন। ফসফোলিপিডের এক্সাম্পল হচ্ছে লেসিথিন, অ্যান্সার হচ্ছে লেসিথিন। চলো এটা তাহলে আমরা এখন ফসফোলিপিড নিয়ে যাই। ফসফোলিপিড হচ্ছে, আমি প্রথমে লিপিড সম্পর্কে আমরা বললাম না যে লিপিড তিনভাবে ভাগ করছি, যে কি সিম্পল, কম্পাউন্ড এবং হচ্ছে ডেরাইভ লিপিড। এর মধ্যে এই যে আমাদের ফসফোলিপিডটা,
ফসফোলিপিড কি জানো? ফসফোলিপিড হচ্ছে এক ধরনের কম্পাউন্ড লিপিড। এখানে ফসফেট এবং লিপিড এই দুইটা কম্পাউন্ড মিলে তৈরি, তাই এটাকে আমরা কম্পাউন্ড হচ্ছে তোমার হচ্ছে লিপিড বলতেছি। কম্পাউন্ড লিপিডের আরও এক্সাম্পল হতে পারে হচ্ছে তোমার গ্লাইকোলিপিড, হ্যাঁ, লিপোপ্রোটিন, তারপর হচ্ছে সালফোলিপিড, তো অনেকগুলো আছে। এর মধ্যে ফসফোলিপিডটা নিয়ে আমরা জানতে চাচ্ছি এবং ফসফোলিপিডের উদাহরণ জানতে চাচ্ছি। এই কোয়েশ্চেনটাতে ফসফোলিপিডের উদাহরণই এসেছিল। ফসফাটাইডিক অ্যাসিড, লেসিথিন, সেফালিন, প্লাজমা, লোজেন, এই কয়েকটা কিসের এক্সাম্পল ভাইয়া? ফসফোলিপিডের এক্সাম্পল। ফসফোলিপিডের এক্সাম্পল কী কী? ফসফাটাইডিক অ্যাসিড, লেসিথিন, সেফালিন এবং প্লাজমা, লোজেন, এগুলো হচ্ছে আমাদের ফসফোলিপিডের এক্সাম্পল। আচ্ছা, এখান থেকে আমরা কী কী জানতে চাচ্ছি আর? যে কোষ ঝিল্লি বিভিন্ন কোষের অঙ্গাণুর ঝিল্লির গাঠনিক উৎপাদ হিসেবে কাজ করে। আমরা এক কথায় কাজগুলো জেনে নিতে চাচ্ছি, কাজ কী কী আছে এদের। আয়ন বাহক হিসেবে কাজ করে, এটা আমরা জেনে এসেছি। কতিপয় এনজাইমের প্রস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করে। ফসফোলিপিড রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে, কোষের ভেদ্যতা ও পরিবহন প্রক্রিয়া নিয়ন্ত্রণে সাহায্য করে এবং উদ্ভিজ্জ তেল ফসফোলিপিড সমৃদ্ধ। আচ্ছা, নেক্সট হচ্ছে কোন লিপোপ্রোটিনকে ব্যাড কোলেস্টেরল বলে? আমরা জানি যে লো ডেন্সিটি লিপোপ্রোটিনকে আমরা ব্যাড কোলেস্টেরল বা খারাপ কোলেস্টেরল বলতেছি, আর গুড কোলেস্টেরল বলতেছি এইচডিএল বা হাই ডেন্সিটি লিপোপ্রোটিনকে। আচ্ছা, এটা আমরা জানি। তারপর হচ্ছে কোনটি প্রধান ডাইস্যাকারাইড? ডাইস্যাকারাইডের এক্সাম্পল হচ্ছে সুক্রোজ। ডাইস্যাকারাইডের এক্সাম্পল হচ্ছে সুক্রোজ, যেটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা চিনি বলি। আমরা নর্মালি খাওয়ার চিনি যেটা ইউজ করি সেটাই হচ্ছে সুক্রোজ। এটাকে আমরা ইক্ষুর চিনিও বলতে পারি। হ্যাঁ, ইক্ষুর চিনি কেন বলি? কেননা ইক্ষুতে সব থেকে বেশি পরিমাণে সুক্রোজ থাকে, এটা হচ্ছে 15%। এটা আমরা পাবো। চলো তাহলে পড়ে নিই এটা এখনই পড়ে নেব যে সুক্রোজ সম্পর্কে, যে এক অণু আলফা ডি গ্লুকোজ আর এক অণু বিটা ডি গ্লাইকোস, আরেক অণু বিটা ডি গ্লাইকোসাইডিক বন্ধনীর মাধ্যমে আরেকটা অণু। আচ্ছা, যেহেতু সুক্রোজ বলছে না, গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলে সুক্রোজ তৈরি, এখানে ফ্রুক্টোজ হবে। তো এক অণু গ্লুকোজ আর এক অণু ফ্রুক্টোজ গ্লাইকোসাইডিক বন্ধনীর মাধ্যমে যুক্ত হয়ে যেই অণুটা তৈরি করে, কম্পাউন্ডটা তৈরি করে, সেটা হচ্ছে একটা সুক্রোজ। এবং এই সুক্রোজটা কি? একটা হচ্ছে রেডিউসিং সুগার নয় অর্থাৎ নন রেডিউসিং সুগার। আর কি কি জানবো এটা সম্পর্কে? যে সবুজ উদ্ভিদের পাতায় প্রস্তুতকৃত কার্বোহাইড্রেট সুক্রোজ হিসেবে বিভিন্ন অঙ্গে পরিবাহিত করে, সুক্রেজ হিসাবে সে পরিবাহিত করবে বিভিন্ন অঙ্গে। এবং মধুর প্রধান উপাদান কিন্তু হলো এই সুক্রোজ, মধুর প্রধান উপাদান সুক্রোজ। আর ইক্ষুরসে প্রায় 15%ই হয় সুক্রোজ, ইক্ষুরসে 15%ই হয় সুক্রোজ। এই কথাটাই আমি কিছুক্ষণ আগে বললাম। তাহলে কেন সুগারও বলা হয় সুক্রোজকে। আমি যদি এক্সট্রা লিখে দিতে চাই যে কেন সুগার বলি, কেন সুগার বলি আমরা সুক্রোজকে। 15% পাই হচ্ছে কেনের মধ্যে আমরা, ইক্ষুরসের মধ্যে আমরা 15% পাই সুক্রোজ, মধুতেও পাই আমরা সুক্রোজ। এবং এটা একটা গ্লুকোজ অণু আর একটা ফ্রুক্টোজ অণু, এই দুইটা অণু মিলে তৈরি, তাই এটাকে ডাইস্যাকারাইড। দুইটা অণু মিলে তৈরি, তাই একে ডাইস্যাকারাইড বলতেছি। দুইটা মনোস্যাকারাইড মিলে যে তৈরি সে হচ্ছে ডাইস্যাকারাইড। তিনটা মনোস্যাকারাইড মিলে যে তৈরি সে হচ্ছে অলিগোস্যাকারাইড। 10টা মনোস্যাকারাইড নিয়ে যে তৈরি সে হচ্ছে অলিগোস্যাকারাইড। তাহলে পলিস্যাকারাইড কারা? 10-এর বেশি যদি মনোস্যাকারাইড মিলাই নিয়ে আমি কোনো কার্বোহাইড্রেট তৈরি করি, তারা হবে সবাই পলিস্যাকারাইড। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এই সবগুলোর এক্সাম্পল পড়ে নেব। যেমন ডাইস্যাকারাইডের এক্সাম্পল বললাম, পলিস্যাকারাইডের পড়বো। পলিস্যাকারাইডের এক্সাম্পল কে ছিল ভাইয়া? আমি যদি বলতে চাই, যেমন ছিল স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, এরা সবাই কি ছিল ভাইয়া? এরা সবাই পলিস্যাকারাইডের এক্সাম্পল ছিল। আচ্ছা, এগুলো সব আমরা পড়ে নেব। আচ্ছা, তো গ্লুকোজ সম্পর্কে আমরা যদি তথ্য জানতে চাই, সুক্রোজ সম্পর্কে, এটা হবে যে এটাকে আমরা খাবারের চিনি বলি, যেটা আমি অলরেডি বললাম। ইক্ষুরসে 15% থেকে বলছি, এটাকে বিট চিনি বলি বা ইক্ষু চিনি বলছি। হ্যাঁ, সুক্রোজের প্রধান ডাইস্যাকারাইড এটাই তো আমাদের কোয়েশ্চেনটা ছিল। পাতায় প্রস্তুতকৃত, হ্যাঁ, বিভিন্ন অঙ্গে প্রভাবিত করে জানি। বীজাণুক্ষম নয় অর্থাৎ নন রিডিউসিং সুগার বলছি। গলনাঙ্ক 188 ডিগ্রি সেলসিয়াস, খুব একটা জরুরি না কিন্তু মনে রাখতে পারো। অক্সালিক অ্যাসিড তৈরি, আচ্ছা এদের কাজ এরপরে চলে যায়, যে গ্লুকোজ থেকে সুক্রোজ দ্বিগুণ মিষ্টি। হ্যাঁ, মিষ্টি খাদ্য তৈরি করতে আমরা ইউজ করি চিনি, অক্সালিক অ্যাসিড তৈরি করতে চিনি ইউজ করি, এবং স্বচ্ছ সাবান তৈরিতেও আমরা ইউজ করি চিনি। আচ্ছা, তো নিউমোনিক আমরা যদি এর কাজের জন্য মনে রাখতে চাই, সেটা কি হবে? আসামি। অক্সালিক অ্যাসিড তৈরি করবে, সাবান তৈরি করবে, মিষ্টি তৈরি করবে। মিষ্টির জন্য মি, সাবানের জন্য সা, আতে অক্সালিক অ্যাসিড। নিচের কোন ভিটামিনটি পানিতে দ্রবণীয়? আমরা মনে রাখবো যে স্নেহে দ্রবণীয় হচ্ছে কে, ই, ডি, এ। মনে রাখবা, স্নেহ পায় কেডা? স্নেহ পায় কেডা? ভিটামিন কে, ভিটামিন ই, ভিটামিন ডি, ভিটামিন এ, এরা কি? স্নেহ পায়, আর এরা স্নেহে দ্রবণীয়, এইভাবে মনে রাখতে পারো। আচ্ছা, তাহলে যেগুলো এরা না, তারাই কারা? পানিতে দ্রবণীয়। তাহলে পানিতে দ্রবণীয় দুইটাই আর বাকি থাকে, কে? সি আর বি, এরা পানিতে দ্রবণীয়। এখানে এক্সাম্পলে এ হবে না, বি হবে, কে হবে না, ডি হবে না, বি উত্তর। এই কথাটাই বলা আছে।
নিচের কোনটি উদ্ভিদের সুবাস সৃষ্টি করে? সুবাস সৃষ্টি করতে সাহায্য করে টারপিনয়েড। টারপিনয়েড কি ভাইয়া? এক ধরনের কি ডেরাইভ লিপিড। ডেরাইভ লিপিড থেকে প্রচুর প্রশ্ন হচ্ছে, দেখতে পাচ্ছ? ডেরাইভ লিপিড থেকে আমরা প্রচুর প্রশ্ন পাচ্ছি। টারপিনয়েডের কাজটাও আমরা এক নজরে দেখিনি। টারপিনয়েড হলো কি উদাহরণ, টারপিনয়েড লিপিডের উদাহরণ হলো স্টেরয়েড, টারপিন, রাবার, এগুলো। তো টারপিন জাতীয় লিপিড উদ্ভিদের সুগন্ধি সৃষ্টি করবে। 10 থেকে 40টা কার্বন পরমাণু বিশিষ্ট আইসোপ্রোপিনয়েড যৌগকে টারপিনয়েড বলতেছি। পুদিনা এবং তুলসীতে উদ্ধায়ী তেল হিসেবে টারপিন পাওয়া যায়, আর তাই আমরা পুদিনা আর তুলসীর আশেপাশে গেলে সেন্ট পাই একটা, কেননা উদ্ধায়ী তেল হিসেবে আমরা টারপিন থাকে, তো ওটা আমাদের নাকে আসলে আমাদেরকে স্টিমুলেশন দেয় সুগন্ধের। আচ্ছা, গ্লুকোজ সম্পর্কে কোনটি সত্য নয়? এটি রিডিউসিং সুগার, এটা সত্য কথা। আখের চিনি বলা হয় গ্লুকোজকে, না মোটেও নয়, এটা সত্য নয়। তার মানে এটাই আমার উত্তর। গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত থাকে, সত্য কথা। মাসেলে সঞ্চিত থাকে, ভিটামিন সি তৈরিতে প্রয়োজন হয় না। তাহলে উত্তর তো, হ্যাঁ উত্তর তো আমরা অলরেডি পেয়ে গেছি, তাহলে আমরা চিন্তা করতেছি কেন? আখের চিনি হিসেবে আমরা মাত্র কাকে বললাম? আমরা আখের চিনি বললাম সুক্রোজকে। আর রিডিউসিং সুগার নিয়ে আমি যদি এক বাক্যে উত্তর দিতে চাই, যে কোনো মনোস্যাকারাইড, যে কোনো মনোস্যাকারাইড এবং ডাইস্যাকারাইড হচ্ছে রিডিউসিং সুগারের এক্সাম্পল, এক্সেপ্ট ডাইস্যাকারাইড, এক্সেপ্ট সুক্রোজ। সুক্রোজ বাদ দিয়ে যে কোনো ডাইস্যাকারাইড এবং যে কোনো মনোস্যাকারাইড হচ্ছে রিডিউসিং সুগারের এক্সাম্পল। তাহলে বাকি এক্সাম্পলগুলো আমরা মনে রাখি নেব। মনোস্যাকারাইড এক্সাম্পল যারা আছে ওদেরকে মনে রাখবো, ডাইস্যাকারাইড এক্সাম্পল যারা আছে সবাইকে মনে রাখবো, তাহলে আমরা যে কোনো উত্তর পারবো রিডিউসিং নন রিডিউসিং নিয়ে। অর্থাৎ অলিগো আর পলিস্যাকারাইড যাদেরকে চিনি এদেরকে বাদ দিয়ে দিলে কাজ হয়ে যাচ্ছে, আর সাথে বাদ দিয়ে দেবো সুক্রোজকে, এটা ডাইস্যাকারাইড হওয়ার সত্ত্বেও নন রিডিউসিং। আচ্ছা, আর গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত থাকে কোথায়? লিভার এবং মাসেলে আমরা জানি। আর এটা প্রাণীদেহে সঞ্চিত হয়ে থাকে গ্লাইকোজেন হিসেবে, আমরা এটাও জানি। এটাকে হচ্ছে প্রাণী স্টার্চ বলবো যখন গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত থাকবে, এটাও জানি। এটা ভিটামিন সি তৈরিতে ব্যবহৃত হয় না, এটা খুবই অবভিয়াস। আর হচ্ছে রিডিউসিং, হ্যাঁ সব বলে ফেলছি। তাহলে এই ক্ষেত্রে আর এক্সট্রা কী কী জানতে হইতো গ্লুকোজ সম্পর্কে? চলো জেনে নিই। এটার ফর্মুলাটা হচ্ছে, অ্যাকচুয়ালি এটা দেখতে হবে এরকম, C6H12O6 এভাবে। আচ্ছা, গ্লাইকোজের অপর নামে একটা নাম দিছি আমরা, কি হচ্ছে ডেক্সট্রোজ নাম দিছি, অথবা গ্রেপ সুগার নাম দিছি। আঙ্গুরের শর্করা, গ্রেপ সুগারকে আমরা বাংলায় আঙ্গুরের শর্করা বলতেছি, অথবা কর্ন ভেগার বলতেছি। আর গ্লুকোজের সংকেতটা তো বলে ফেলাম, দ্রবণীয়তা, এটা পানিতে সহজেই দ্রবণীয় হয়, অ্যালকোহলের সামান্য দ্রবণীয়, কিন্তু ইথারে অদ্রবণীয়। আচ্ছা, পানিতে সহজেই দ্রবণীয় এটা বললাম, হ্যাঁ এটা বলছি। এটি অ্যালডোহেক্সোস এবং বিজারণ ক্ষমতা, অর্থাৎ বিজারণক্ষম মানে রিডিউসিং সুগার, এবং অ্যালডোহেক্টোস। পাকা আঙ্গুরে গ্লুকোজের পরিমাণ মাত্র 12 থেকে 30% থাকে, বিধায় একে আমরা গ্রেপ সুগার বলি। তো পাকা আঙ্গুরে থাকে দেখে আমরা এটাকে গ্রেপ সুগার বলছি। তো শোষণের প্রাথমিক পদার্থ হচ্ছে গ্লুকোজ, অর্থাৎ শোষণ হওয়ার জন্য, অন্তঃশোষণ হওয়ার জন্য গ্লুকোজকে ভেঙেই আমরা এটিপি তৈরি করতেছিলাম। আচ্ছা, বিটা গ্লুকোজ গঠন করে সেলুলোজ, আলফা গ্লুকোজ গঠন করে স্টার্চ। তো উদ্ভিদের সবসময় ডি গ্লুকোজ থাকে, উদ্ভিদের সবসময় কী থাকে? ডি গ্লুকোজ থাকে। এবং গ্লুকোজের রিং স্ট্রাকচার পাইরোনেস ধরনের, কী ধরনের? পাইরোনেস ধরনের একটা রিং পাই আমরা গ্লুকোজকে যখন দেখতে পাই আর কি, লিখি যখন গ্লুকোজকে। আচ্ছা, এরপরে এটার ব্যবহারটা চলো পড়ে নিই, অর্থাৎ এর কাজ। গ্লুকোজ একটি বহুল পরিচিত পথ্য, এটি দ্রুত শক্তি দেবে রোগীকে। ভিটামিন সি তৈরিতে গ্লুকোজ ব্যবহার করা হয়। হ্যাঁ, ঔষধ শিল্পে ক্যালসিয়াম গ্লুকোনেট হিসেবে ব্যবহৃত হয় গ্লুকোজটা। এরপরে গ্লুকোজ সরবিটল তৈরি এবং গ্লাইকোলাইসিসে ব্যবহৃত হবে, কেননা গ্লাইকোলাইসিস প্রক্রিয়া এটিপি তৈরিতে গ্লুকোজের প্রয়োজন হতো। ফল সংরক্ষণেও এর ব্যবহার হতো, এবং কার্বোহাইড্রেট বিপাকে আমরা দেখতাম কি, কার্বোহাইড্রেট বিপাকেও গ্লুকোজ ব্যবহার হচ্ছে। তাহলে এই কয়েকটা বিষয় আমাদেরকে জানতে হতো ভাইয়া গ্লুকোজ নিয়ে। আচ্ছা, তাহলে নেক্সট কি আছে ভাইয়া? নেক্সট আমাদেরকে জানতে হচ্ছে যে হচ্ছে নিচের কোনটি মানুষের শরীরের জন্য অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড নয়? আচ্ছা, অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড পিভিটি, টিম হল বলে ফেলেছিলাম। গ্লাইসিন বলতে কিছু নেই। লিউসিন ছিল, লাইসিন ছিল, থ্রিওনিন, ফিনাইলানিন, ঠিক আছে। আমি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডগুলো কিন্তু শুরুতে দেখিয়ে ফেলেছিলাম। অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড শুরুতেই দেখিয়ে ফেলেছিলাম। তাদের মধ্যে কি ছিল ভাই? পিভিটি, টিম হল, তাই না? ওখানে আমরা একবার দেখে নেব।
যাই হোক, ক্লাসের শুরুর দিকে তোমরা গিয়ে এটা দেখে নিতে পারো যে আমি কি কি বলেছিলাম পিভিটি টিম হল। এই যে এখান থেকে তাও একবার রিক্যাপ দিয়ে দিই। দেখো, পিভিটি টিম হল এরা কারা ছিল? এরা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড ছিল: ফিনাইলঅ্যালানিন, ভ্যালিন, ট্রিপ্টোফ্যান, থ্রিওনিন, আইসোলিউসিন, মেথিওনিন, হিস্টিডিন, আর্জিনিন, লিউসিন, লাইসিন। এখানে গ্লাইসিন বলতে কোনো কিছু পাইনি, তাই এটা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড হবে না। এখানে ওই 10টাকে আরেকবার পড়ানো হয়েছে, আর সংখ্যাগুলো আরেকবার বলে দেওয়া হয়েছে, যেটা অ্যাকচুয়ালি সব আমি অলরেডি বলে ফেলেছি। আচ্ছা, সরল প্রোটিনের উদাহরণ নয়। সরল প্রোটিনের উদাহরণ নয়, সরল প্রোটিনের উদাহরণ নয় হচ্ছে লিপোপ্রোটিন। এটা অ্যাকচুয়ালি প্রোটিনেরই উদাহরণ নয়। এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি হচ্ছে কি কম্পাউন্ড লিপিডের এক্সাম্পল। তো কম্পাউন্ড লিপিড আর ডেরাইভ লিপিড এই দুইটা থেকে খুবই বেশি আসতেছে। আমরা সব থেকে বেশি দেখি অ্যাকচুয়ালি ডেরাইভ লিপিড থেকে। বাকিগুলো উদাহরণ, এক কথায় উদাহরণ আর প্রকারভেদ থেকে কিন্তু প্রশ্ন হতেই আছে, তাই না? এটা আমরা বারবার দেখতেছি। আচ্ছা, তো এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি প্রোটিনগুলো সম্পর্কে বলা আছে, সরল প্রোটিন নিয়ে। সরল প্রোটিনের এক্সাম্পলগুলো আমরা এখানে দেখতেছি, তাদের বৈশিষ্ট্যগুলো দেখতেছি এবং প্রাপ্তিস্থান দেখতেছি। এই বক্সটা কিন্তু আমরা কিছুক্ষণ আগেও দেখে এসেছি, ওই বক্সটা এখানে দেওয়া আছে। তাহলে চলো, তাহলে নেক্সট প্রশ্নে চলে যাই। এই বক্সটা যেহেতু আমাদের ভালোভাবে হয়ে আছে অলরেডি, আমরা দেখে নেব এখান থেকে। আচ্ছা, তো প্রশ্নটা হচ্ছে রিডিউসিং সুগার হলো। রিডিউসিং সুগারকে কি বলি আমরা ভাইয়া? বলি বিজারক শর্করা। আচ্ছা, তো এখানে বিজারক শর্করা কি কি আছে? চলো অপশনগুলো টেস্ট করে দেখা যাক। রিডিউসিং সুগার নিয়ে আমরা একটা জিনিস কিন্তু শিওরলি জানি, সেটা কি ভাইয়া? যে রিডিউসিং সুগার হচ্ছে আমাদের হচ্ছে মনোস্যাকারাইডগুলো, হচ্ছে রিডিউসিং সুগার, এবং এর সাথে যে ডাইস্যাকারাইডগুলো আছে এগুলো। তাহলে ভাইয়া পলিস্যাকারাইড আর অলিগোস্যাকারাইড এরা কি রিডিউসিং সুগার? না, না ভাইয়া, পলি আর অলিগোস্যাকারাইডরা রিডিউসিং সুগার না। তাহলে আমাদের এই মনোস্যাকারাইড আর ডাইস্যাকারাইড এখানে যারা থাকবে তারাই হবে আমাদের রিডিউসিং সুগার। তবে একটা এক্সেপশন আছে, সেটা কি? ডাইস্যাকারাইডদের মধ্যে এক্সেপশন হচ্ছে সুক্রোজ। সুক্রোজ ডাইস্যাকারাইড বটে, কিন্তু রিডিউসিং সুগার না। তাহলে এক্সেপশন হচ্ছে সুক্রোজ। তাহলে এখন অপশনগুলো টেস্ট করে দেখা যাক। আমরা জানি স্টার্চ হচ্ছে পলিস্যাকারাইড, তাহলে কি ও রিডিউসিং সুগার হবে ভাইয়া? ও মোটেও হবে না। গ্লুকোজ ও হচ্ছে মনোস্যাকারাইড, তাহলে কি আমার মিলে গেছে উত্তর? হ্যাঁ, উত্তরটা আমি পেয়ে গেছি। তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে গ্লুকোজ, কারণ সে কি একটা মনোস্যাকারাইড। তাহলে দেখো, এটার জন্য জাস্ট এই থিওরিটা জানলেই হচ্ছে না যে মনোস্যাকারাইড বা ডাইস্যাকারাইড হলেই যে আমাদের হচ্ছে রিডিউসিং সুগার হবে, এটুকু জানলেই হচ্ছে না। আমাদেরকে মনোস্যাকারাইডের এক্সাম্পল কারা বা ডাইস্যাকারাইডের এক্সাম্পল কারা এগুলো কিন্তু জানতে হচ্ছে। সেক্ষেত্রে আমরা এটা কীভাবে জানতে পারবো ভাইয়া? মনোস্যাকারাইডের ক্ষেত্রে টেট্রোস কোনটা, হ্যাঁ, তারপরে ট্রায়োস কোনটা, প্যান্টোস কোনটা, হেক্সোস কোনটা, এভাবে কিন্তু অনেকগুলো এক্সাম্পল আছে। সবগুলো আমাদের এক নজর বই থেকে দেখে নিতে হবে। এর মধ্যে সবথেকে বহুল প্রচলিত যেই এক্সাম্পলগুলো সেগুলো হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন হচ্ছে আমাদের হচ্ছে ট্রায়োস, তারপরে রাইবোস হচ্ছে আমাদের একটা প্যান্টোস, তারপরে হচ্ছে ইরিথ্রোস হচ্ছে আমাদের ট্রেট্রোস, আর হেক্সোসের মধ্যে গ্লুকোজ, ফ্রুক্টোজ, এগুলো। এগুলো হচ্ছে নর্মালি আমরা দেখি এবং এগুলোই নর্মালি আসে, যেগুলো কয়েকটা আমি তোমাদেরকে অলরেডি বলে ফেললাম। তাহলে গ্লুকোজ হচ্ছে এখানে ভাইয়া রিডিউসিং সুগার, কেননা সে কি একটা মনোস্যাকারাইড। এখন এই সেলুলোজ আর গ্লাইকোজেন এরা কি ছিল ভাই? এরা সবাই ছিল হচ্ছে পলিস্যাকারাইড। স্টার্চ বলো, সেলুলোজ বলো বা গ্লাইকোজেন বলো, এরা সবাই হচ্ছে পলিস্যাকারাইড। মনোস্যাকারাইডের এক্সাম্পল একটাই আছে, গ্লুকোজ। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। নেক্সট প্রশ্নে চলে যাই। আচ্ছা, নেক্সট প্রশ্নে চলে যাওয়ার আগে গ্লুকোজ নিয়ে আমরা আরও কয়েকটা তথ্য জেনে নিতে চাচ্ছি, যদিও এই কয়েকটা আমরা অলরেডি পড়েছি। আমরা জানি যে গ্লুকোজকে আমরা গ্লুকোজ ডেক্সট্রোজ বা গ্রেপস সুগার বলতেছি। গ্রেপস সুগারকে আবার বাংলায় আমরা আঙ্গুরের সুগার বা কর্নভেগার বলতেছি। দেন হচ্ছে গ্লুকোজের সংকেতটা C6H12O6, এটা একটু হয়তো অগোছালো মনে হচ্ছে, তো এটাকে আমরা এভাবে লিখি C6H12O6। আচ্ছা, দেন এটার হচ্ছে দ্রবণীয়তা অদ্রবণীয়তা নিয়ে যদি জানতে চাই, সেটা হচ্ছে এটা পানিতে সহজেই দ্রবণীয় হয় এবং অ্যালকোহলে সামান্য দ্রবণীয় হয়, কিন্তু ইথারে এটা অদ্রবণীয়। এই তিনটা তথ্য একসাথে দ্রবণীয়তা নিয়ে গ্লুকোজ সম্পর্কে আমাদের জানতে হতো। আচ্ছা, তো এই কথাগুলো যেগুলো আমরা অলরেডি বলে এসেছি, তার মধ্যে পাকা আঙুরে থাকে 12 থেকে 30% এটা, তাই এটাকে আমরা হচ্ছে গ্রেপ সুগার বলতেছি। ঠিক আছে, গ্রেপ সুগার হচ্ছে গ্লুকোজ। আর ফ্রুট সুগার আর একটা কোনটা বলেছিলাম ভাইয়া? ফ্রুক্টোজ। ফতে ফ্রুট, ফতে ফ্রুক্টোজ। আর জিতে গ্রেপ, জিতে গ্লুকোজ, এইভাবে করে মনে রাখবো। আরেকটা হচ্ছে ইক্ষুর সুগার বা ইক্ষুর চিনি বলি কোনটাকে? সুক্রোজ। সুক্রোজকে বলাই ইক্ষুর চিনি। তাহলে তিনটাই মনে রাখা হয়ে গেল: গ্রেপ সুগার গ্লুকোজ, ফ্রুট সুগার ফ্রুক্টোজ, আর
হচ্ছে আমাদের গ্লুকোজ, আচ্ছা সুক্রোজ হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে কি ইক্ষুর শর্করা। আচ্ছা তাহলে নেক্সট এটার ব্যবহারগুলো আমরা পড়েছি। গ্লুকোজ একটি বহুল পরিচিত পথ্য, এটি রোগীকে দ্রুত শক্তি যোগায়। হ্যাঁ, ভিটামিন সি তৈরিতেও আবার গ্লুকোজের ব্যবহার করা হয় এবং ঔষধ শিল্পে ক্যালসিয়াম গ্লুকোনেট হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা গ্লুকোজ সরবিটল তৈরিতে ব্যবহার হয় এবং গ্লাইকোলাইসিসে ব্যবহৃত হয়। ফল সংরক্ষণেও এর ব্যবহার রয়েছে এবং কার্বোহাইড্রেট বিপাকে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জিনিসগুলো আমাদের গ্লুকোজ নিয়ে জানতে হতো। পরের প্রশ্নে যাই যে প্রধান ডাইস্যাকারাইড কোনটি। আচ্ছা ডাইস্যাকারাইডের এক্সাম্পলগুলো আমরা যদি খেয়াল করি, এগুলোর মধ্যে ছিল হচ্ছে সুক্রোজ, আর সুক্রোজটাই হচ্ছে আমাদের খাদ্য চিনি। আমরা যেই নর্মাল চিনিটা ব্যবহার করি এটা হচ্ছে ভাইয়া সুক্রোজ, আর সুক্রোজ ভাঙলে আমরা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পাই। কেননা আমরা কি জানি ডাইস্যাকারাইড ভাঙলে আমরা দুইটা করে মনোস্যাকারাইড পাই। তো একটা মনোস্যাকারাইড হচ্ছে গ্লুকোজ আর একটা মনোস্যাকারাইড হচ্ছে ফ্রুক্টোজ। এই দুইটা মনোস্যাকারাইড আমরা পাবো যদি ডাইস্যাকারাইড সুক্রোজকে আমরা ভাঙি। আর সবথেকে বহুল পরিচিত এবং খুব গুরুত্বপূর্ণ এবং প্রধান বলা যায় ডাইস্যাকারাইড হচ্ছে আমাদের সুক্রোজ। কেন ভাইয়া? কেননা এটাকে আমরা খাদ্য চিনি হিসেবে ব্যবহার করি, তাই এটাই দৈনন্দিন জীবনে আমাদের ব্যবহার সবথেকে বেশি। এবং এই সুক্রোজ রূপেই কিন্তু উদ্ভিদের দেহে তোমার হচ্ছে চিনিটা পরিবাহিত হয়। তাহলে উদ্ভিদ দেহে যেই চিনিটা তৈরি হয় সেটা পরিবাহিত হয় কি হিসেবে? সুক্রোজ হিসেবে। আচ্ছা নেক্সট সুক্রোজ নিয়ে আর কী কী জানা উচিত, যে দেখো এক অণু আলফা ডি গ্লুকোজ এবং এক অণু বিটা ডি, আচ্ছা এখানে ফ্রুক্টোজ হবে, হ্যাঁ ফ্রুক্টোজ মিলে গ্লাইকোসাইডিক বন্ধনী, কোন বন্ধনী ভাই? গ্লাইকোসাইডিক বন্ধনীর মাধ্যমে যুক্ত হবে। তাহলে দুইটা মনোস্যাকারাইড গ্লাইকোসাইডিক বন্ধনীর মাধ্যমে সুক্রোজ অর্থাৎ ডাইস্যাকারাইডটা তৈরি করে। আচ্ছা ভাইয়া তাহলে দুইটা অ্যামিনো অ্যাসিড তো আমরা শুনছি যে প্রোটিন তৈরি করে, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড মিলে প্রোটিন তৈরি করে, সেটা আবার কোন বন্ধনী ছিল? অ্যামিনো অ্যাসিডগুলো যে বন্ধনীর মাধ্যমে পরস্পরে যুক্ত হয় সেটাকে আমরা বলি পেপটাইড বন্ধন, আর গ্লুকোজগুলো যেটার মাধ্যমে যুক্ত হয় সেটাকে আমরা বলি হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন। তাহলে নিশ্চয়ই পার্থক্যটা বোঝা গেছে। আচ্ছা ইক্ষুরসে সুক্রোজ থাকে 15%, এই জন্য এটাকে আমরা ইক্ষুর চিনিও বলে থাকি। আবার মধুর প্রধান উপাদানও কিন্তু হচ্ছে সুক্রোজ। তাহলে সুক্রোজের ব্যবহার কিন্তু অনেকগুলোই। সুক্রোজ নিয়ে আমরা জানতেছি যে একটা আলফা ডি গ্লুকোজ এবং একটা বিটা ডি ফ্রুক্টোজ মিলেই একটা সুক্রোজ তৈরি হয়। সুক্রোজ একটা ডাইস্যাকারাইড, সুক্রোজ হচ্ছে নন রিডিউসিং সুগার, সুক্রোজ হচ্ছে ইক্ষুর চিনি হিসেবে পরিচিত। সুক্রোজ মধুতে পাওয়া যায় এবং সুক্রোজ কার্বোহাইড্রেট আর কি হচ্ছে তোমার বিপাকে সাহায্য করে। তো এই জিনিসগুলো আমরা আমাদের জানতে হতো সুক্রোজ নিয়ে। আচ্ছা এগুলো আমরা অলরেডি পড়ে এসেছি। তো সেলুলোজে চলে যায় এখন। পরের প্রশ্নটা হচ্ছে সেলুলোজ নিয়ে। সেলুলোজ কোন বন্ধনটি বিদ্যমান? সেলুলোজে কোন বন্ধন বিদ্যমান? আচ্ছা এটা হচ্ছে বিটা ডি গ্লাইকোসাইডিক বন্ধন। এখন প্রশ্নটা হচ্ছে ভাই বিটা ডি গ্লাইকোসাইডিক বন্ধন যে সেলুলোজ, এটা ছাড়া সেলুলোজ নিয়ে আর কী কী প্রশ্ন আসতে পারে দেখি। সেলুলোজ নিয়ে প্রশ্ন আসতে পারে যে এটার গাঠনিক উপাদান হচ্ছে বিটা ডি গ্লুকোজ। আর কি প্রশ্ন আসতে পারে এখান থেকে? সেলুলোজের প্রধান হচ্ছে সেলুলোজ কি উদ্ভিদের প্রধান গাঠনিক পদার্থ, এবং তুলায় এটা 94% পাই, লিনেনে পাই 90%, অন্ত্রকোষে 90%, কাঠে 60% এবং সেলুলোজ বিদ্যমান কাঠে 60%। তৃণলতায় আবার 30 থেকে 40% এবং জৈব বস্তু সমৃদ্ধ মাটিতে 40 থেকে 70% আমরা এটা পেয়ে থাকি। উদ্ভিদ তন্ত্রকোষের 90%ই হচ্ছে সেলুলোজ এবং এটার বিজারণ ক্ষমতা নেই। খুবই অবভিয়াস, কেননা সেলুলোজ হচ্ছে একটা পলিস্যাকারাইড, পলিস্যাকারাইডের বিজারণ ক্ষমতা থাকে না। আর আয়োডিন দ্রবণে এটা কোনো রং দেয় না। আমরা আয়োডিন দ্রবণে কে কোন রং দেয় সেখানে পড়তে গিয়ে আমরা দেখছিলাম যে সেলুলোজই একমাত্র ছিল যে কিন্তু কোনো দ্রবণে আয়োডিন দ্রবণে কোনো রং দিচ্ছিল না, এবং এর পুষ্টিগুণও নেই। এর পুষ্টিগুণ নেই বিধায় সেটা কিন্তু হজম করে আমাদের কোনো লাভ হয় না, এবং সেটার জন্য হজমকারী যে এনজাইমটার প্রয়োজন হয় সেটাও কিন্তু আমাদের এখানে প্রেজেন্ট, আমাদের তন্ত্রে প্রেজেন্ট থাকে না। আচ্ছা তো উদ্ভিদের কোষ প্রাচীরে এটা ব্যবহার হয়। ব্যবহারগুলো আমরা যদি এক নজর দেখতে চাই, আমরা নিউমনিক দিয়ে মনে রাখছিলাম কফিন কি ছিল ভাই? কাগজ এবং বস্ত্রশিল্পে ব্যবহার হবে, ফিল্মে ব্যবহৃত হবে, নাইট্রেট বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয়। আমরা এটাই বেশি করে মনে রাখছি, কেননা এটি একটু ব্যতিক্রমে আর মনে থাকতে চায় না। আচ্ছা কোনটি গ্লোবিউলার প্রোটিন নয়? আচ্ছা গ্লোবিউলার প্রোটিন কী কী ভাই? নামের মধ্যে আমরা নর্মালি গ্লোবিন পাই, যেমন হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন, ইনসুলিন, এগুলো হচ্ছে গ্লোবিউলার প্রোটিন। তাহলে গ্লোবিউলার প্রোটিন নয় কোনটি ভাই? এনজাইমসমূহ গ্লোবিউলার প্রোটিন নয়। আচ্ছা তাহলে প্রোটিনের প্রকারভেদ নিয়ে আরেকটু পরে নিয়ে চলো, যে সরল প্রোটিন কে কে আছে ভাই? অ্যালবুমিন, গ্লোবিউলিন, গ্লুটেলিন, প্রোলামিন, হিস্টোন, প্রোটামিন। আর প্রোটামিন নিয়ে এক্সট্রা তথ্য জানি যে এটা হচ্ছে ক্ষুদ্রতম প্রোটিন, এবং কি আছে? ফ্লোরোপ্রোটিন। এই সবগুলো কি ভাইয়া? এগুলো সব হচ্ছে সরল প্রোটিন। যুগ্ম প্রোটিন আবার কি কি আছে ভাইয়া? যুগ্ম প্রোটিনের মধ্যে আমরা পাই
নিউক্লিওপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন, লিপোপ্রোটিন, ক্রোমোপ্রোটিন। এগুলো আবার কি ভাইয়া? এগুলো হচ্ছে যুগ্ম প্রোটিন, হচ্ছে একটা প্রোটিনের সাথে অন্য একটা হেটারো মৌল যদি যুক্ত থাকে বা যৌগ যুক্ত থাকে তখন সেটাকে আমরা বলি যুগ্ম প্রোটিন। যেমন নিউক্লিক অ্যাসিডের সাথে প্রোটিন যুক্ত হলে নিউক্লিওপ্রোটিন, গ্লুকোজের সাথে প্রোটিন যুক্ত হলে গ্লাইকোপ্রোটিন, লিপিডের সাথে প্রোটিন যুক্ত হলে লিপোপ্রোটিন, আর তারপর হচ্ছে ক্রোমোপ্রোটিন হচ্ছে কি, এইগুলো সবই হচ্ছে তোমার যুগ্ম প্রোটিন, অর্থাৎ একটা কম্পাউন্ড প্রোটিন। আচ্ছা, এরপরে উৎপাদিত প্রোটিন বা ডেরাইভ প্রোটিন কি কি আছে ভাই? পেপটাইড, পেপটোন, প্রোটিওস, ফাইব্রিন, মায়োসিন থেকে মায়োসান, অ্যালবুমিন হতে অ্যালবুমোস। এই সবগুলো কি ভাই? এগুলো হচ্ছে উৎপাদিত প্রোটিন, অর্থাৎ অন্য কোনো প্রোটিন থেকে এই প্রোটিনটা আমরা পাই। আচ্ছা, তাহলে এক নজরে আমরা প্রোটিনগুলোর প্রকারভেদ আরেকবার দেখে ফেললাম। আচ্ছা, পরের প্রশ্নে যাই যে প্রোটিনে অ্যামিনো অ্যাসিড কোন বন্ধন দ্বারা যুক্ত হয়? এটা আমি মাত্র বলে আসলাম যে পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়। আর গ্লাইকোসাইডিক বন্ধন যেটা ছিল ওটা কি ছিল হয়? ওটা ছিল কি? গ্লাইকোসাইডিক বন্ধন ছিল তোমার হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন ছিল দুইটা গ্লুকোজ, অর্থাৎ দুইটা মনোস্যাকারাইড যে বন্ধন দ্বারা যুক্ত হয় সেটাই ছিল গ্লাইকোসাইডিক বন্ধন। আচ্ছা, এখন আমরা বন্ধন নিয়েও তাহলে ধারণা নিয়ে রাখছি। আচ্ছা, এরপরে প্রোটিন নিয়ে যদি দুই একটা টুকটাক কথা আরও জানতে হয়, আমরা কি জানবো? যে জি মোল্ডার প্রোটিন নামকরণ করছিল। প্রোটিন নামকরণ কে করছিল? হচ্ছে জি মোল্ডার। এবং জীবদেহের শুষ্ক ওজনের 50% হচ্ছে প্রোটিন। কোষস্থ রাইবোজোম প্রোটিন সংশ্লেষিত হয়, এটা আমরা চ্যাপ্টার 1 থেকে জেনে এসেছি। রাসায়নিক গঠন যদি আমি বলি, অ্যামিনো অ্যাসিডের 100 বা ততোধিক অণু পেপটাইড বন্ধন দ্বারা আবদ্ধ থেকে তৈরি করা হচ্ছে প্রোটিন। তাহলে অ্যামিনো অ্যাসিডের 100 বা ততোধিক অণু, তাহলে 50-এর বেশি যদি অ্যামিনো অ্যাসিড পরস্পর যুক্ত হয় তাহলে সেই যে গঠনটা তৈরি হয় সেটাকে আমরা বলি প্রোটিন। এটা অবশ্য সব ক্ষেত্রে সত্য না, যেমন একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে ইনসুলিন। ওটাতে কিন্তু 51টা প্রোটিন দিয়েই তৈরি, 51টা অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি। তো 51টা অ্যামিনো অ্যাসিড দিয়ে ইনসুলিন বাদ দিয়ে বাকি সবগুলো প্রোটিনের কথা যদি বলি, সেগুলো হচ্ছে 100টার বেশি অ্যামিনো অ্যাসিড পরস্পর মিলে তারপর তৈরি হয়। আচ্ছা, এটার ধরন যদি বলি, মানবদেহে 1 লক্ষ ধরনের প্রোটিন আছে এবং ইকোলাই-এর একটি কোষে 3000 ধরনের প্রোটিন আছে, জাস্ট ওই একটা কোষের মধ্যে। আচ্ছা, অ্যামিনো অ্যাসিডের সংখ্যা সবচেয়ে বেশি ক্ষুদ্র প্রোটিনে হচ্ছে ইনসুলিন, যেটাতে 51টা অ্যামিনো অ্যাসিড থাকে, এবং বৃহৎ প্রোটিনে 40,000 পর্যন্ত হচ্ছে তোমার অ্যামিনো অ্যাসিড থাকতে পারে। এটার বৈশিষ্ট্য, এটা হচ্ছে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন দিয়ে গঠিত। এতে সালফার, আয়রন এবং তামাও থাকতে পারে। আচ্ছা, এগুলো ছিল প্রোটিন নিয়ে তথ্য। আর কি জানবো এর তথ্য? যে প্রোটিন হচ্ছে কলয়েড প্রকৃতির এবং অধিকাংশই ক্যালাসিত। প্রোটিনকে আদ্র বিশ্লেষণ করলে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, খুবই অবভিয়াস, কেননা প্রোটিন তো তৈরিই হচ্ছে অ্যামিনো অ্যাসিডগুলোর সমন্বয়। অ্যাসিড প্রয়োগ করলে প্রোটিন তঞ্চিত হয়। তঞ্চিত হবে কি দিয়ে? অ্যাসিড প্রয়োগ করলে। এতে আণবিক গঠনের পরিবর্তন হবে যদি আমরা কি অ্যাসিড যদি প্রয়োগ করি, এবং এটি অ্যামফোটেরিক প্রকৃতির। এই ছিল আমাদের প্রোটিন নিয়ে তথ্য। তারপরে গ্লুকোজ সম্পর্কে প্রশ্নটা করছে যে গ্লুকোজ কি ধরনের যৌগ। তো গ্লুকোজ নিয়ে আমরা কি জানি? এটা হচ্ছে একটা মনোস্যাকারাইড। কিন্তু এখন মনোস্যাকারাইড 3টা অপশন আছে। ভাই, এটা কোন ধরনের মনোস্যাকারাইড? মনোস্যাকারাইড বেশ কয়েক ধরনের আছে। যদি মনোস্যাকারাইডে 3টা কার্বন থাকে সেটা হচ্ছে ট্রায়োস, যদি 4টা কার্বন থাকে সেটা হচ্ছে টেট্রোস, যদি 5টা কার্বন থাকে পেন্টোস, যদি 6টা কার্বন থাকে হেক্সোস। এবং আমরা গ্লুকোজের সংকেত কিন্তু একটু আগে দেখে এসেছি, C6H12O6। তাহলে গ্লুকোজে কার্বন আছে ভাইয়া 6টা, তাহলে গ্লুকোজ হচ্ছে ভাইয়া একটা হেক্সোস মনোস্যাকারাইড, খুবই অবভিয়াস। গ্লুকোজ সম্পর্কে এই তথ্যগুলো আমরা জেনে ফেলছি। পরের প্রশ্নে চলে যাই। গ্লুকোজ অণুতে কার্বন সংখ্যা কত? ঠিক আগের প্রশ্নটার মতোই, এটা যেহেতু হেক্সোস মনোস্যাকারাইড, এটাতে কার্বন সংখ্যা ডেফিনেটলি তাহলে হবে 6টা। শুধু গ্লুকোজ না, এরকম হেক্সোস মনোস্যাকারাইডের আরেকটা বহুল পরিচিত উদাহরণ হচ্ছে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজেও কিন্তু ভাইয়া 6টা কার্বন ছিল, তাই ফ্রুক্টোজ হচ্ছে কি ভাইয়া? একটা হেক্সোস মনোস্যাকারাইড। এরপরে বিরল অ্যামিনো অ্যাসিড। আচ্ছা, বিরল অ্যামিনো অ্যাসিড সম্পর্কে আমরা কি জানি? যে বিরল অ্যামিনো অ্যাসিড হচ্ছে হাইড্রোক্সি প্রোপিন। এগুলো হচ্ছে কিছু প্রোটিন নিয়ে আমরা এক্সট্রা কিছু তথ্য জেনে নিয়েছি। ওই এক্সট্রা কিছু তথ্যের মধ্যে আমরা কি পাবো? যে অর্নিথিন এমন একটা প্রোটিন যেটা ইউরিয়ার সংশ্লেষে ব্যবহৃত হয়। হেমোসেরিন এমন একটা প্রোটিন যেটা হেমোসেরিন প্রোটিন অ্যামিনো অ্যাসিড সংশ্লেষে ব্যবহৃত হয়। আবার হাইড্রোক্সিপ্রোপিন এমন একটা প্রোটিন যেটা হচ্ছে বিরল টাইপের প্রোটিন। এই কয়েকটি নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড নিয়ে আমরা জানি, অর্থাৎ হচ্ছে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড মানে এই অ্যামিনো অ্যাসিডগুলো নর্মালি যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে না। তো এমন অ্যামিনো অ্যাসিড কীভাবে হচ্ছে তোমার সাহায্য করে আমাদেরকে, এগুলো পড়তেছি। এর মধ্যে আমরা হাইড্রোক্সিপ্রোপিন নিয়ে পড়তেছি যে এটা অনেক বিরল, এটা কম কাজে লাগে, তাই কম হচ্ছে আমরা কি হচ্ছে এটাকে কম পাই, তাই বিরল বলতেছি। দেন হেমোসেরিন নিয়ে জানি যে এটা অ্যামিনো অ্যাসিড তৈরিতে সাহায্য করবে।
আর তারপরে হচ্ছে তোমার অরনিথিন হচ্ছে ইউরিয়া সংশ্লেষে সাহায্য করবে। এই তিনটা এক্সট্রা আমাদের জানতে হতো। নেক্সট হচ্ছে প্রোটিন গঠনের ভিত্তিতে কয় প্রকার, এটা হচ্ছে আমাদের 3 প্রকার: সরল, যৌগিক এবং ডেরাইভড। সরল, যুগ্ম বা যৌগিক এবং হচ্ছে কি ডেরাইভড বা উৎপাদিত প্রোটিন, এবং এটার এক্সাম্পলগুলোও কিন্তু আমরা একটু আগেই মাত্র দেখে আসলাম। আচ্ছা, তারপরে প্রশ্নটা হচ্ছে নিম্নের কোনটি এনজাইমের সঠিক কাজের সাথে সংশ্লিষ্ট নয়? সঠিক কাজের সাথে সংশ্লিষ্ট নয় বলতে অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে ভাইয়া? অ্যাকচুয়ালি এনজাইমের কাজ নিয়ন্ত্রণ করতেছে না নিজের কোনটি, এটাই বোঝাচ্ছে। তো এনজাইমের কাজ তাপের উপর নিয়ন্ত্রণ করে, এনজাইমের কাজ পিএইচেও নিয়ন্ত্রণ করে, কিন্তু এনজাইমের কাজ চাপ দ্বারা নিয়ন্ত্রিত হয় না। ওরা বলছে সংশ্লিষ্ট নয় এনজাইমের কাজের সাথে। ডেফিনেটলি চাপ সংশ্লিষ্ট নয়, কেননা চাপ হচ্ছে তোমার কি, চাপ হচ্ছে তোমার কি নিয়ন্ত্রণ করে না। তুমি যত বেশি চাপ দাও বা যত কমই চাপ দাও না কেন, এনজাইমের কাজে ওটার সাথে কোনো পরিবর্তন কিন্তু আসে না, অর্থাৎ এনজাইমের কাজ নির্ভর করে না চাপের উপরে। আচ্ছা, এরপরে লাস্টেটা হচ্ছে সময়। সময়ের সাথেও অ্যাকচুয়ালি এনজাইমের কোনো নির্ভরতা নেই, অর্থাৎ একটা এনজাইম যদি এই মুহূর্তে যতটুকু দ্রুত কাজ করতে পারতেছে তার থেকে 5 মিনিট পরেও যদি ঠিক আগের সমপরিমাণ বিক্রিয়ক রেখে দেওয়া হয় এবং আগের সমপরিমাণ উৎপাদ থাকে, তাহলে কিন্তু এনজাইমের কাজে কোনো পরিবর্তন আমরা দেখতে পাবো না। তাহলে এনজাইমের কাজ কী কী বিষয়ের উপর নির্ভর করে ভাইয়া? তাপমাত্রার উপর নির্দিষ্ট এবং পিএইচের উপরে। এবং প্রত্যেকটা এনজাইমের জন্য কিন্তু এই অপটিমাম পিএইচটা একটা আছে, অর্থাৎ যেই পিএইচে ওই এনজাইম সব থেকে ভালো কাজ করতে পারবে, প্রত্যেকটা এনজাইমের জন্য এটা আলাদা। এবং আমরা কিন্তু এখান থেকেও প্রিভিয়াস সালের প্রশ্ন আসতে দেখেছি, যেখানে তারা জানতে চেয়েছিল যে পেপসিন এনজাইমটির জন্য অপটিমাম পিএইচ কত, অর্থাৎ তারা জানতে চাচ্ছে ঠিক কোন পিএইচে পেপসিন এনজাইমটি সব থেকে ভালো কাজ করতে পারে। তাহলে এটাও কিন্তু হাসান স্যারের বই থেকেই করা একটা প্রশ্ন, যেখানে তারা ওই ছকটা থেকেই প্রশ্নটা করেছে, যেই ছকের মধ্যে অপটিমাম পিএইচগুলো সব দিয়ে দেওয়া আছে। আচ্ছা, তো এনজাইম নিয়ে আর কি কি আমাদের স্পেশাল তথ্য জানতে হবে? যে এনজাইম হলো প্রোটিন। এনজাইম কি? প্রোটিন। যে কোনো এনজাইমই আমরা দেখি না কেন সেই সবই হবে প্রোটিনের একটা এক্সাম্পল, অর্থাৎ সকল এনজাইমই প্রোটিন। তো এটি একটি জৈব প্রভাবক, অর্থাৎ সে প্রভাব বিস্তার করে কোনো একটা বিক্রিয়া, অর্থাৎ কোনো একটা বিক্রিয়া যেন তাড়াতাড়ি সম্পন্ন হতে পারে সেই জন্য মেক শিওর করে সেটা হচ্ছে একটা এনজাইম। এবং এটা কি কলয়েড প্রকৃতির, কেননা এটা হচ্ছে প্রোটিন, আর প্রোটিনরাও হচ্ছে কলয়েড প্রকৃতির, তাই এনজাইমরাও কলয়েড প্রকৃতির। এর কার্যকারিতা পিএইচ দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ একটা পার্টিকুলার পিএইচে তারা সব থেকে ভালো কাজ করে, এবং এই অপটিমাম পিএইচটা 6 থেকে 9.1 মধ্যেই থাকে। এরা তাপপ্রবণ, অর্থাৎ যদি তুমি তাপ প্রয়োগ করে এটা নষ্ট হয়ে যেতে পারে, তাই একটা অপটিমাম তাপমাত্রা থাকে, যেই তাপমাত্রায় এরা সব থেকে ভালো কাজ করতে পারে। ওর থেকে বেশি বা কম যদি হয়ে যায় তাপমাত্রা, ওরা কিন্তু খুব ভালোভাবে আর কাজ করতে পারে না। আচ্ছা, তারপরে এই হচ্ছে এনজাইম খুব অল্প মাত্রায় বিদ্যমান থেকে বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে। বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করার কাজ হচ্ছে এনজাইমের কাজ কি? বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করবে। তারপরে এনজাইম কেবলমাত্র বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে, কিন্তু বিক্রিয়ার সাম্যাবস্থায় পরিবর্তন করে না। এনজাইম বিক্রিয়ার সাম্যাবস্থায় পরিবর্তন করে না, ও শুধুমাত্র কি করবে? ও শুধুমাত্র বিক্রিয়ার হারকেই ত্বরান্বিত করবে, অন্য যে কোনো প্রভাবক যে কাজটা করে সেটাই। তারপরে এনজাইমের কার্যকারিতা সুনির্দিষ্ট, অর্থাৎ প্রত্যেকটা এনজাইম যে সকল ধরনের বিক্রিয়াকেই তোমার হচ্ছে ত্বরান্বিত করার কাজ করবে তা না। একটা এনজাইম একটা নির্দিষ্ট বিক্রিয়াতেই কাজ করতে পারবে, আবার একটা নির্দিষ্ট বিক্রিয়কের জন্য একটা নির্দিষ্ট এনজাইমই আছে, একাধিক এনজাইম ওই একটা বিক্রিয়ার জন্য হেল্পফুল হতে হবে এরকম কোনো মানে নেই। আচ্ছা, এনজাইম শুধু জীবিত কোষই উৎপন্ন হয়। এনজাইমকে তুমি জড় পদার্থে বা প্রকৃতিতে মুক্ত পরিবেশে পাবা না, ওর শুধুমাত্র জীবিত কোষেই উৎপন্ন হচ্ছে, দেখি তার নাম হচ্ছে এনজাইম বা জৈব প্রভাবক। আচ্ছা, কার্যকারিতার জন্য এদের পানির প্রয়োজন হয়। প্রায় সব এনজাইম পানিতে দ্রবণীয়, প্রায় সব এনজাইমই পানিতে দ্রবণীয়। লিপোপ্রোটিন তৈরির এনজাইম ছাড়া, লিপোপ্রোটিন তৈরির যে এনজাইমটা সেটা ছাড়া অন্য যে কোনো এনজাইমই পানিতে দ্রবণীয় হয়। আচ্ছা, প্রখর আলো বিশেষ করে অতিবেগুনি রশ্মির প্রভাবে এনজাইমের কার্যকারিতা নষ্ট হবে। যদি অতিবেগুনি রশ্মি পড়ে কোনো একটা এনজাইমে, সেটার কার্যকারিতা তুলনামূলক কমে যায়, এবং অনেক বেশি সময় ধরে যদি এটাতে এক্সপোজড হয় অতিবেগুনি রশ্মিতে, তাহলে কি সেটা হচ্ছে তোমার নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এরপরে এনজাইমের কার্যকারিতায় প্রভাবক সমূহ। প্রভাবক নিয়ে যেহেতু প্রশ্ন এসছে, তাহলে প্রভাবক নিয়ে জেনে নিয়ে চলো। যে তাপমাত্রা হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে এনজাইমের কার্যকারিতা দারুণভাবে কমে যায়। তাহলে 0 থেকে 40-এর মধ্যে মোটামুটি সে কাজ করতে পারে। এর মধ্যে 35 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এনজাইমের বিক্রিয়ার হার সবচেয়ে বেশি থাকে, তাই এই তাপমাত্রাটাকে তার পরম তাপমাত্রা বা অপটিমাম তাপমাত্রা আমরা বলি। এরপরে পিএইচ নিয়ে যদি আমি বলি, অধিকাংশ এনজাইমের ক্ষেত্রে পিএইচ 6 থেকে 9 এর মধ্যে থাকে। আর এই অপটিমাম পিএইচটা যদি আমি পেপসিনের জন্য বলি, এটা হয় 2, ইনভার্টেজের জন্য বলি 4.5, সেলুলোজের জন্য 5,
ইউরিয়াজের জন্য 7 এবং ট্রিপসিনের জন্য হবে 8। অর্থাৎ কোন একটা এনজাইমের পিএইচ অপটিমাম মানে ওই পার্টিকুলার পিএইচেই ওই এনজাইম সব থেকে ভালো কাজ করতে পারে। অর্থাৎ আমি যদি বলি যে ইনভার্টেজ এনজাইমের অপটিমাম পিএইচ 4.5, এর মানে হবে যে 4.5 পিএইচেই ইনভার্টেজ এনজাইমটা সব থেকে ভালো কাজ করতে পারে। আচ্ছা, ইনভার্টেজ এনজাইম নিয়ে একটা এক্সট্রা তথ্য দিয়ে রাখি। ইনভার্টেজ এনজাইমটা কিন্তু ওই 3টা এনজাইমের মধ্যে একটা, যেটা আমরা ইস্ট এ পাই থেকে। আমরা এটা কিন্তু কেমিস্ট্রির ফার্স্ট পেপারের ফাইনাল চ্যাপ্টারে পড়েছি, 5th চ্যাপ্টারে পড়েছি যে জাইমেস, ইনভার্টেজ এবং মল্টেজ, এই 3টা এনজাইম আমরা পাই হচ্ছে তোমার ছত্রাক থেকে। তার মধ্যে একটা হচ্ছে এই ইনভার্টেজ। তো ইস্ট জাতীয় ছত্রাকে আমরা ইনভার্টেজ পাই। আচ্ছা, নেক্সট হচ্ছে ধাতু। কিছু কিছু ধাতু আবার এনজাইমের কার্যকারিতা বৃদ্ধি করতে সাহায্য করে, যেমন ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, কোবাল্ট, নিকেল। এই এনজাইমগুলো কি কার্যকারিতা বাড়িয়ে দিতে সাহায্য করবে। আবার সেইমভাবে কোনো কোনো এনজাইমের কাজ কমায় দিতে, অর্থাৎ তার বিক্রিয়ার গতি হ্রাস করায় দিতে সাহায্য করবে কিছু ধাতু, যেমন সিলভার, জিঙ্ক, কপার। এগুলো কী করবে, এনজাইমের কার্যক্ষমতা কমিয়ে দিতে পারবে। আচ্ছা, তাহলে এনজাইম নিয়ে এই বিষয়গুলো আমাদের জানতে হতো। এরপরে এনজাইমের ব্যবহারগুলো আমরা কিন্তু অলরেডি পড়েছি, এবং আমরা জানি যে এনজাইমের ব্যবহার থেকে কিন্তু প্রচুর প্রশ্ন এসছে বিগত সালে, এবং পরবর্তীতেও কিন্তু এখান থেকে প্রশ্ন আসতেই পারে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট যে প্রশ্নটাতে ফোকাস করব সেটা হচ্ছে অধিকাংশ মিষ্টি ফলে মুক্ত অবস্থায় থাকবে কোন মনোস্যাকারাইড। আচ্ছা, এটা একটা সিম্পল প্রশ্ন, যেটা হুবহু বইয়ের লাইন থেকে প্রশ্ন করা, যে অধিকাংশ ফলে আমরা ফ্রুক্টোজ এনজাইমটা পাই, ফ্রুক্টোজ হচ্ছে মনোস্যাকারাইডটা পাই। এখন দেখো, মিষ্টি ফলে মানে এখানে কি ফল নিয়ে জানতে চাচ্ছে। আর আমরা ফ্রুট সুগার বলতে কোন সুগারটাকে বুঝি ভাইয়া? ফ্রুট সুগার বলতে আমরা বোঝাই ভাইয়া ফ্রুক্টোজকে। আমরা এই 3টা কিন্তু একসাথে পড়েছিলাম। ফ্রুট সুগার বলতে আমরা বুঝি ফ্রুক্টোজকে, গ্রেপ সুগার বলতে আমরা বুঝি গ্লুকোজকে, ইক্ষুর সুগার বলতে আমরা বুঝি সুক্রোজকে। তাহলে গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং সুক্রোজ 3টাই কখন কাকে কি বলতেছি নিশ্চয় আইডিয়া পাওয়া গেছে। ফ্রুক্টোজ নিয়ে আমি যদি আরও কিছু জানতে চাই, যে এটাকে আমরা ফ্রুট সুগার বলতেছি বা ফলের শর্করা, এটা আমরা পাকা মিষ্টি ফল এবং মধুতে এটা আমরা পেয়ে থাকি। এটার গঠনটা হচ্ছে গ্লুকোজের আইসোমার, অর্থাৎ এটাও 6 কার্বন বিশিষ্টই, বাট দেখতে গ্লুকোজের থেকে একটু আলাদা, কিন্তু এদের আণবিক গঠনটা কিন্তু ঠিকই C6H12O6 দুইটারই সেম, শুধুমাত্র এদের রাসায়নিক গঠনটা একটু ভিন্ন। আণবিক গঠন আমরা সেম দেখি, রিং স্ট্রাকচার ফিউরানোস ধরনের। আচ্ছা, এটা প্রকার কিটোহেক্সোস এবং বীজাণু ক্ষমতা সম্পন্ন, এবং ব্যবহার কি ভাইয়া? মিষ্টি জাতীয় খাদ্যে প্রস্তুতিতে এটা ব্যবহার হয়। আচ্ছা, নেক্সট প্রশ্নটা হচ্ছে নিচের কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এনজাইম নিষ্ক্রিয় হয়ে পড়ে? আচ্ছা, এনজাইম নিয়ে আমরা কি জানি ভাইয়া? যে এনজাইম 0 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস, আমরা মাত্র পড়ে আসলাম যে 0 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত একটা এনজাইম কাজ করতে পারে। তাহলে 0 থেকে 40 রেঞ্জের মধ্যে 20 পড়তেছে, 30ও পড়তেছে, 40ও পড়তেছে। তাহলে এই রেঞ্জের মধ্যে, এই 3টা অপশনের মধ্যে কিন্তু এনজাইম ঠিকই কাজ করতে পারবে। ওরা জানতে চাচ্ছে যে নিষ্ক্রিয় হয়ে পড়বে কখন। তাহলে যখন এটা 50 ডিগ্রি সেলসিয়াসে চলে যাবে তখনই এনজাইমটা হয়ে যাবে নিষ্ক্রিয়। আবার যদি প্রশ্নটা এইভাবে করতো, যদিও এটা এইখানে প্রশ্নটা হয়নি, বাট আমাদের যদি প্রশ্নটা এইভাবে আসতো যে কোন তাপমাত্রায় সব থেকে ভালো কাজ করে, তাহলে কিন্তু রেঞ্জটা দাঁড়াতো 35 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় কোনো একটা এনজাইম সব থেকে ভালো কাজ করতে পারে। আচ্ছা, তাহলে এনজাইম নিয়ে এই কয়েকটা তথ্য আমাদের জানতে হতো, যেটা আমরা অলরেডি কিন্তু পড়ে এসেছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি কমন পাচ্ছি, আমরা হুবহু প্রশ্ন কিন্তু এখন আমরা কমন পাচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে প্রশ্নটা, শুষ্ক উদ্ভিদের ওজনের কত শতাংশ কার্বোহাইড্রেট? তাহলে এটা সম্পূর্ণ একটা থিওরি, এটাতে খুব বেশি কিছু বোঝার নাই, এটা সম্পূর্ণ বইয়ের লাইন থেকে তুলে দেওয়া একটা প্রশ্ন। এটা হচ্ছে 50 থেকে 80%, আর 50% আমরা পাইতাম প্রোটিন। কারণ একটা শুষ্ক হচ্ছে ওজনের হচ্ছে তোমার 50% হচ্ছে হলো প্রোটিন, আর 50 থেকে 80% হচ্ছে কার্বোহাইড্রেট। আচ্ছা, কার্বোহাইড্রেটের কাজটা এক নজর এখান থেকে দেখে না যায়। কার্বোহাইড্রেটের কাজ কি? কার্বোহাইড্রেটের কাজ হচ্ছে দেহের শক্তির উৎপাদনের প্রধান উৎস, এবং জারিত হয়ে শক্তি উৎপন্ন করে। এটা উদ্ভিদের সাপোর্টিং টিস্যুর গাঠনিক উপাদান হিসেবে কাজ করবে। উদ্ভিদের গঠনকারী পদার্থগুলো কার্বন কাঠামো প্রদান করবে। তারপরে হাড়ের সন্ধিস্থলে লুব্রিকেন্ট হিসেবে কাজ করবে, এবং উদ্ভিদ দেহের সঞ্চয়ী পদার্থ হিসেবে কাজ করবে। এগুলো কার কাজ হয়? এগুলো হচ্ছে কার্বোহাইড্রেটের কাজ। এক নজরে সব দেখে নিলাম আমরা। আচ্ছা, পরের প্রশ্নটা হচ্ছে কোনটি বিজারক শর্করা? এই যে কোনটি বিজারক শর্করা, কোনটি বিজারক শর্করা নয়, এই রিলেটেড কতগুলো প্রশ্ন এসছে দেখতে পাচ্ছ। আচ্ছা, তো বিজারক শর্করা নিয়ে যদি আমি বলতে চাই, এটা হচ্ছে তোমার
মল্টোস বিজয়ক শর্করা হবে না, বিজয়ক শর্করা, আচ্ছা মল্টোস তো বিজয়ক শর্করা হবে। ওরা হয় চাইছে, নয় চাইনি এবার। তো কোনটি বিজয়ক শর্করা? মল্টোস বিজয়ক শর্করা, সুক্রোজ না আমরা জানি, তো গ্লাইকোজেনও না, পলিস্যাকারাইডাস, সেলোবায়োস এটাও বিজয়ক শর্করা। আচ্ছা এখানে তো দুইটা অপশন আছে, বিজয়ক শর্করা এখানে দুইটা হবে উত্তর, এ আর ডি, কেননা দুইটাই হচ্ছে তোমার তোমার হচ্ছে কি মনোস্যাকারাইড আর ডাইস্যাকারাইডের এক্সাম্পলের মধ্যে পড়ে। আর এর মধ্যে ডাইস্যাকারাইড সুক্রোজ, হ্যাঁ ঠিক আছে, কিন্তু ডাইস্যাকারাইড সুক্রোজটা যতই ডাইস্যাকারাইড হোক না কেন সে কিন্তু একটা অবিচারক শর্করা, নন রিডিউসিং সুগার, ও এই একমাত্র ব্যতিক্রমী। আচ্ছা তাহলে এই ক্ষেত্রে এটা ছিল। আচ্ছা এই ক্ষেত্রে যদি আমাকে বলতে হয় যে গ্লাইকোজেন পলিস্যাকারাইড হয় অবিচারক শর্করা, এবং মল্টোস, সেলোবায়োস এবং সুক্রোজ ডাইস্যাকারাইড হয়, এগুলো বিজারক শর্করা হওয়ার কথা, কিন্তু ডাইস্যাকারাইডগুলোর মধ্যে একমাত্র সুক্রোজই অবিচারক, কিন্তু বাকি যে দুইজন আছে আমাদের মল্টোস এবং সেলোবায়োস এরাও ডাইস্যাকারাইড, কিন্তু এরা তোমার হচ্ছে কি এরাও ডাইস্যাকারাইড হলেও এরা বিজারক শর্করা, কেননা আমরা জানি নর্মালি সব বিজারক শর্করা, সব ডাইস্যাকারাইডরাই বিজারক শর্করা, একমাত্র সুক্রোজটা বাদ দিয়ে। পরের প্রশ্ন হচ্ছে কোনটি সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন? সবচেয়ে ক্ষুদ্র সরল প্রোটিন নিয়ে আমরা জানি যে এটা হচ্ছে প্রোটামিন। এটা এই প্রশ্নটা আবার করছে, এবং এটা কোথায় পাওয়া যায়? স্যামন মাছের শুক্রাণুতে আমরা প্রোটামিন পেয়ে থাকি, এবং এটা সবথেকে ক্ষুদ্র প্রোটিন। তো এই সেম বক্সটা থেকে দেখছো আমরা কত আর প্রশ্ন পাচ্ছি, কতগুলো। তো এখানে কিন্তু প্রাপ্তিস্থান থেকেও প্রশ্ন হচ্ছে, বৈশিষ্ট্য থেকেও প্রশ্ন হচ্ছে, যেভাবেই বলো না কেন এই বক্সটা কিন্তু আমাদেরকে পড়তেই হচ্ছে, সেটা প্রাপ্তিস্থানের জন্য হোক বা বৈশিষ্ট্যের জন্য হোক, এই বক্স কিন্তু আমাদের পড়তে হবে, এর কি কিন্তু কোনো ছাড় নেই। আচ্ছা নেক্সট প্রশ্নটা পড়ে নিই চলো। এটা হচ্ছে যে নিচের কোনটি অ্যামিনো অ্যাসিডের কাজ নয়? অ্যামিনো অ্যাসিডের কাজ নয় বলছে, তো গ্লিসারল তৈরিতে সহায়তা করা কখনোই অ্যামিনো অ্যাসিডের কাজ নয়, প্রথমটাই মিলে গেছে। কেননা দেখো গ্লিসারল তৈরি কার কাজ? গ্লিসারল তৈরি করার কাজ হচ্ছে ফ্যাটের আর আমরা বলতে পারি লিপিডের কাজ হচ্ছে গ্লিসারল তৈরি করা, কেননা আমরা সেকেন্ড পেপারে থার্ড চ্যাপ্টারে পড়ছি কিন্তু যে লিপিড এটা যখন ডাইজেস্ট হয় এটা তোমার হচ্ছে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড তৈরি করে। এর মধ্যে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পাচ্ছি কই থেকে? লিপিড থেকে পাচ্ছি। তাহলে অ্যামিনো অ্যাসিডের কাজ তো ডেফিনেটলি লিপিড তৈরি করা বা গ্লিসারল তৈরি করা হবে না। দেহ গঠনে সাহায্য করা, হ্যাঁ আমাদের মাসল তৈরি করতে ডেফিনেটলি প্রোটিন লাগবে। আমিষ সংশ্লেষ করা ডেফিনেটলি প্রোটিন তৈরি করবে অ্যামিনো অ্যাসিড। তারপর ইউরিয়া তৈরিতে সাহায্য করা, ডেফিনেটলি অর্নিথিন ছাড়া তো আমাদের তৈরি হতো না ইউরিয়া। তাহলে এই বিষয়গুলো তাহলে এখন আমরা এইভাবে অ্যান্সারটা পেয়ে গেলাম। আচ্ছা তো এখান থেকে আমাদের প্রোটিন নিয়ে যা যা জানার ছিল আমরা কিন্তু অলরেডি জেনে ফেলছি। তো নিচের কোনটি উৎসেচকের উপাদান? উৎসেচক মানে কি ভাই? এনজাইম। তো এনজাইম কি ভাই? এনজাইমগুলো হচ্ছে সবই প্রোটিন, এই কথাটা আমরা আগে থেকেই জেনে আসছি, এনজাইমগুলো হচ্ছে প্রোটিন। তাহলে এনজাইমগুলো হচ্ছে প্রোটিন, এবং এনজাইম কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার মিলে গঠিত হয়। আবার কিছু এনজাইমে ফসফরাস, তামা, দস্তা, লোহা, ম্যাগনেসিয়াম প্রভৃতি মৌল থাকে বলে জানা গেছে, অর্থাৎ এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমাদের মেইনলি এনজাইমটা তৈরি। তাহলে আমরা এই চ্যাপ্টারে একদম শেষ প্রান্তে চলে আসি। আমরা এই চ্যাপ্টারে সবগুলো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করলাম, এবং সবগুলো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করে কিন্তু আমরা একটা প্যাটার্ন ফলো করতেছি। আমরা চ্যাপ্টারটার শুরুর দিকে যদি চলে যাই, তোমরা চ্যাপ্টারের শুরুর দিকে দেখবা যে এটা কিন্তু অলরেডি আমি আলোচনা করেছি, অলরেডি, এবং তোমরা হয়তো এখানে দেখবা যে এই বক্সটা যখন আমি আলোচনা করি আমি বলে দিয়েছিলাম যে শর্করার প্রকারভেদ এবং উদাহরণ থেকে অনেকগুলো প্রশ্ন আমরা পাবো এবং পেয়েছি। তারপরে ধরো যে স্টার্চ, সুক্রোজ, সেলুলোজ, গ্লাইকোজেন এগুলো ধর্ম থেকে কিন্তু প্রশ্ন হতেই আছে প্রত্যেক বছর। অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য এবং প্রকারভেদ নিয়ে প্রত্যেক বছর প্রশ্ন হচ্ছে। দেন তো চলে আসো নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড নিয়ে প্রশ্ন হচ্ছে, আমরা দেখলাম কোনটি বিরল অ্যামিনো অ্যাসিড। প্রোটিনের বৈশিষ্ট্য নিয়ে হচ্ছে, এনজাইমের বৈশিষ্ট্য নিয়ে তো প্রচুর হচ্ছে, অপটিমাম পিএইচ থেকে বলো বা এনজাইমের কাজ বলো। লিপিডের বৈশিষ্ট্য নিয়ে হচ্ছে, দ্রবণীয়তা স্পেশালি, এনজাইমের প্রভাবক অর্থাৎ এনজাইমগুলোর কাজ, কোথায় কি এনজাইম কাজ করে এগুলো, প্রোটিনের প্রকারভেদ সংজ্ঞার মধ্যে অর্থাৎ কোনটা কোন টাইপের প্রোটিন, কিন্তু আমরা প্রচুর প্রশ্নটা আসতে দেখছি ওই যে বক্সটা, বৈশিষ্ট্য এবং প্রাপ্তিস্থানের যে বক্সটা আমরা দেখলাম। তাহলে কি আমরা দেখলাম যে সবগুলো প্রশ্ন অ্যানালাইসিস করে 95% প্রশ্ন এসছে এই কয়েকটা টপিকের মধ্যে। তাহলে এই কয়েকটা টপিক আজকে এই লম্বা একটা ক্লাস শেষ করে আমরা কি করব, আমরা এই কয়েকটা ক্লাসটা শেষ করে আমরা এখন এই কয়েকটা টপিক আমাদের বইয়ে খুব সুন্দরভাবে দাগাই নিব। আমাদের দাগানো বইয়ের পিডিএফটা কিন্তু এই ক্লাসের নিচেই দেখবা তুমি আশেপাশে কোথাও দিয়ে দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করবো পিডিএফটা, নিজের বইয়ে দাগাই নিব, খুব সুন্দরভাবে দাগানো লাইনগুলো পড়বো, এবং পড়ার পরেই কাজ কি হবে জানো? কোয়েশ্চেন সলভিংয়ে লেগে পড়া, অর্থাৎ জাস্ট প্রিভিয়াস ইয়ারের
চ্যাপ্টারের কোয়েশ্চেন ব্যাংক সলভ করাই কিন্তু কাজ না। আমাদের কাজ কী ছিল? আমাদের কাজ কী ছিল যে নিজেকে পরিচিত করায় দেওয়া, কোয়েশ্চেন ব্যাংক সলভ করার মধ্যে দিয়ে নিজেকে পরিচিত করায় দেওয়া যে এই অধ্যায়ে কোন কোন টপিক থেকে প্রশ্ন হয়। স্পেশালি তোমরা যারা এইচএসসি 25 স্টুডেন্ট আছো, তোমরা যারা দেখা যাচ্ছে যে অনেকেই হয়তো স্কিপ করে আসছো এই চ্যাপ্টারটা, যেহেতু তোমাদের শর্ট সিলেবাস নেই। তো তোমরা কি করবা ভাইয়া, এই মেইন টপিকগুলো যেগুলো কখনোই মানে বাদ দেওয়ার মতো না, এই টপিকগুলো পড়ে ফেলবা এবং কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে, এবং কোয়েশ্চেন ব্যাংক সলভ তো করেই ফেলছো আমার সাথে সাথেই, এখন এক্সট্রা কোয়েশ্চেনগুলো সব সলভ করতে লেগে পড়বা। যত বেশি কোয়েশ্চেন সলভ করা দেখবা যে তত বেশি তোমার ব্রেইন বুস্ট আপ হবে এবং তত বেশি তাড়াতাড়ি মনে করতে পারবা পরীক্ষার হলে যে এটা নিয়ে আমি কী পড়েছিলাম, এই যে প্রাপ্তিস্থানে কী কী ছিল, এইভাবে করে তাড়াতাড়ি মনে করা শুরু করবে। তাহলে তোমাদের কাজ হচ্ছে এই সুন্দর করে ক্লাসটা শেষ করে এখন তোমাদের হচ্ছে বইটা নিয়ে বসে পড়া, বইটা সুন্দর করে মার্ক করে সেগুলো মুখস্থ করে ফেলা এবং তারপরে কোয়েশ্চেন সলভ করতে নেমে পড়া। আর এটা যদি করতে পারো তাহলে আমি আশাবাদী যে এই চ্যাপ্টারের জন্য আর তোমাদেরকে খুব একটা পেইন নিতে হবে না। আমি চেষ্টা করেছি যেন তোমাদেরকে সব ইম্পর্টেন্ট টপিকগুলো বলে দিতে, এক্সট্রা যে তথ্যগুলো জানার প্রয়োজন ছিল সেগুলো বলে দিতে এবং যা যেভাবে পড়তে হবে, যেভাবে আনসার করতে হবে সব কিছু বলে দিতে। এখন কাজ শুরু তোমার, তোমাকে এখন এই সবগুলো বাসায় বসে পড়তে হবে এবং সলভ করতে বসতে হবে কোয়েশ্চেন। তাহলে তোমাদেরকে এইভাবেই গাইডলাইন দেওয়ার মধ্য দিয়ে আমি বিদায় নিচ্ছি, মুনসাহিব রহমান। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে।